প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে একটু কমেন্ট করে জানাবে প্রথমেই যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। তা আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে একটু কমেন্ট করে জানাবে। ওকে, আজকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে আমরা কিছু নতুন নিয়মের দিকে যাচ্ছি। আশা করি তোমরা সাথেই থাকবে এবং আমরা নতুন কিছু জিনিস শিখবো আজকে। এবং আমি বলেছি আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়মগুলো থেকে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা সরাসরি লেকচারে চলে যাব। আমরা একটু লেকচারে চলে যাচ্ছি। দেখো, আজকে আমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 120, অর্থাৎ ক্লিভ স্টোফেলের 120 বের করতে পারো। আর হচ্ছে যারা 4-in-1 করেছো তার 156টা বের করো। দেখো ওখানে হোপ এবং উইশের একটা পার্থক্য দেয়া আছে। তাহলে আমরা এই হোপ এবং উইশের কিছু মৌলিক জটিলতা আছে, সেই জটিলতাগুলো আমরা আজকে শেখার চেষ্টা করব। তাহলে এখানে অনেক কিছুই আছে, তবে আমি নতুন তোমরা পড়ে নিতে পারবে, বাট আমি যে মূল জিনিস সেটাই একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে কতগুলো বিষয় আছে, এই যে কথাগুলো যেগুলো এখানে দেয়া আছে একটু খেয়াল করো তোমরা। এখানে প্রথম বিষয় হচ্ছে হোপ আর তোমার উইশের মধ্যে মূল পার্থক্যটা কোথায়। মনে রাখবে, হোপের সাথে অর্থবোধক যে কোনো টেন্স হতে পারে। এক নম্বর বিষয় মনে রাখবে, হোপের সাথে অর্থবোধক যে কোনো টেন্স ব্যবহৃত হতে পারে, কিন্তু উইশের সাথে সেটা হয় না। অর্থাৎ উইশের নিয়মগুলো ফিক্সড, কিন্তু হোপের নিয়মগুলো ফিক্সড নয়। অর্থাৎ তুমি অর্থ অনুযায়ী যে কোনো টেন্স তুমি ব্যবহার করতে পারবে। যেমন ধরে নাও, উইশের সাথে তুমি কখনো প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবে না, উইশের সাথে কখনো তুমি ফিউচার টেন্স ব্যবহার করতে পারবে না। এটা মনে রাখবে, যখন দুটি ক্লজ থাকে। আমরা জানি উইশ এবং হোপ দিয়ে যখন দুটি ক্লজ থাকে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একটা সিমিলারিটি আছে, সেটা হচ্ছে হোপ এবং উইশ উভয়ের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। তার মানে টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি। এটা একটা কমন একটা বিষয়। তাহলে আই হোপ টু, আই উইশ টু দুটেই বলা যাবে। কিন্তু যখন দুটি ক্লজ থাকবে সেক্ষেত্রে মনে রাখতে হবে হোপের সাথে ফিউচার টেন্স হতে পারে, কিন্তু উইশের সাথে কখনো ফিউচার টেন্স হবে না। এই কথাটা মনে রাখবে। তাহলে উইশের সাথে কখনো ফিউচার টেন্স হবে না। যেমন এখানে দেখো, উই হোপ দ্যাট দে উইল কাম। এখানে দেখো, এই যে দেখো দে উইল কাম, এখানে যেটা দিয়েছে দে উইল কাম, দেখো এটা ফিউচার, যেটা উইশের সাথে কখনো সম্ভব না। তাহলে উইশ কখনো প্রেজেন্ট টেন্স ফলো করতে পারে না। আর কিন্তু আমরা এটা পেলাম কি, যে হোপ প্রেজেন্ট টেন্সও নিতে পারে, আবার ফিউচারও নিতে পারে। দেখো এখানে ফিউচার নিয়েছে, উইল কাম, কিন্তু এটা উইশের সাথে কখনো দেয়া যাবে না। তাহলে এক নম্বর বিষয় জানলাম এটা। এবার একটু একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে উইশের ক্ষেত্রে যেটা তোমরা আজকে থেকে মনে রাখবে, সেটা হচ্ছে যদি উইশের ক্ষেত্রে প্রেজেন্ট আমি কোনো কিছু মিন করতে চাই, মানে বোঝাতে চাই, তাহলে সাধারণত পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। আবারও বলছি আমরা যে প্রেজেন্ট বোঝাতে পাস্ট ব্যবহার করতে হবে, তোমার ক্যান বুঝাতে কুড ব্যবহার করতে হবে, উইল বুঝাতে উড ব্যবহার করতে হবে, আর পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। কিন্তু হোপের সাথে আমি বলেছি অর্থবোধক যে কোনো টেন্স হতে পারে। তাহলে এখানে আমরা উইশটাকে একটু ব্যাখ্যা করছি। দেখো, তবে হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবা, এই যে হোপ দিলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি আমি হোপড বলি তাহলে কিন্তু পরে আর উইল হতে পারবে না, ফিউচার হতে পারবে না, তখন ওই উইলটা কিন্তু উড হয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা সিকোয়েন্স অফ টেন্স আগে থেকে পড়েছো তারা তো জানো, তোমরা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের এই দ্যাটের পরের অংশটুকু কি হয়ে যাবে, সাবঅর্ডিনেট ক্লজও কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। তাহলে তখন আর উইল দেওয়া যাবে না। কিন্তু আমি যদি হোপ প্রেজেন্টে দেই তাহলে এখানে উইল ব্যবহার করা যাবে। এবার আমরা আসো যে আমি বলেছি প্রেজেন্ট বুঝাতে পাস্ট হয়ে যাবে, আর পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা মনে রাখবে। যেমন এখানে দেখো, উইশ যখন আমরা ব্যবহার করলাম, দেখো এখানে ক্যান দেয়া যাবে না, উইশের সাথে ক্যান বুঝাতে কুড হয়ে যাবে। এই যে দেখো এখানে কুড ব্যবহার করা হয়েছে। তাহলে উইশের ক্ষেত্রে কি শিখলাম আমরা, ক্যান বুঝাতে কুড। যেমন এখানে উই উইশ দ্যাট দে
কুড কাম, তার মানে দে আর নট কামিং। ইস, তারা মানে আমরা উইশ করছি, যেমন আমরা চাওয়া, আমাদের চাওয়া এটা, উই উইশ দ্যাট দে কুড কাম, তার মানে দে আর নট কামিং, তারা আসতে পারছে না। মূল কথা হচ্ছে দে আর নট কামিং, তারা আসছে না মানে পারছে না, তারা আসতে পারছে না। কিন্তু খেয়াল করে দেখো যে হোপের সাথে যখন আমি পাস্ট টেন্স ব্যবহার করব তখন আমি পাস্টই ব্যবহার করবো। এই যে দেখো কেম, হোপের সাথে কেম ব্যবহার করব, হোপ, তাহলে ইয়েস্টারডে যেহেতু আছে এই জন্য এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। কিন্তু মনে রাখবে উইশের সাথে যদি পাস্ট বুঝাতে চাও, এই যে পাস্ট, তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই বিষয়টি দেখো, আশা করি তোমাদের এটা কাজে লাগবে, এটা সবসময় মনে রাখবে। তাহলে এই পার্টটা একটু খেয়াল করো, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে এখানে খেয়াল করে দেখো উইশের ক্ষেত্রে তাহলে প্রেজেন্ট বোঝাতে হবে পাস্ট, আর পাস্ট বোঝাতে হবে যাবে পাস্ট পারফেক্ট। কিন্তু হুপের ক্ষেত্রে সাধারণ নিয়ম ফলো করবে, ইয়েস্টারডে থাকার কারণে এখানে কেম হয়ে যাবে। কিন্তু এখানে ইয়েস্টারডে থাকার কারণেও মানে থাকা সত্ত্বেও আমরা এখানে কেম ব্যবহার করতে পারবো না, আমাকে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। দ্যাট মিনস কি হ্যাড কাম ব্যবহার করতে হবে। তার মানে উইশের ক্ষেত্রে যদি প্রেজেন্ট বুঝাতে চাই তাহলে সেটা হয়ে যাবে পাস্ট, আর যদি পাস্ট বুঝাতে চাই তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যদি উইল বুঝাতে চাই তাহলে হয়ে যাবে উড, আর যদি ক্যান বুঝাতে চাই তাহলে সেটা হয়ে যাবে কুড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো এখানে কেম আছে কিন্তু ইয়েস্টারডে আছে, কিন্তু এখানেও ইয়েস্টারডে আছে। পার্থক্যটা হচ্ছে উইশ তার নির্দিষ্ট নিয়ম ফলো করে, উইশ তার নির্দিষ্ট নিয়ম ফলো করে, আর হোপ স্বাভাবিক নিয়মে অন্য ভার্বের মতো হোপও একই নিয়মে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, আর আমরা জানি যে গত ক্লাসে আমরা যে কন্ডিশনের ক্ষেত্রে দেখেছি ইফের সাথে ওয়্যার ব্যবহার করা যায়, যেমন এই যে ইফ আই ওয়্যার ইউ, দেখো এই যে ইফ আই ওয়্যার রিচ, যদি আমি ধনী হতাম, আমরা জানি এটা সেকেন্ড কন্ডিশন কারণ ওয়্যার V2। তো আমরা আগের ক্লাসে শিখেছি যে এদিকে যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে উড কুড মাইট তারপরে ভার্বের বেস ফর্ম, উড কুড মাইট তারপরে ভার্বের বেস ফর্ম। সেম এই একই প্যাটার্নটা আমি ব্যবহার করতে পারো আই উইশ আই ওয়্যার রিচ, তার মানে প্রেজেন্ট বুঝাচ্ছি। দেখো আই উইশ আই ওয়্যার রিচ, আমি যদি ধনী হতাম তার মানে হচ্ছে আমি ধনী না, আমি কিন্তু ধনী না। তাহলে আই উইশ আই ওয়্যার রিচ মিনস আই অ্যাম নট রিচ, আই অ্যাম নট রিচ, প্রেজেন্ট মিনিং। তখন আমরা কি ব্যবহার করব, এখানে V2 ব্যবহার করব। এই যে দেখো এটা হচ্ছে V2, এটা হচ্ছে V2। আর আমরা জানি যে কোনো বিভার আসলে এখানে ব্যবহৃত হলে আমরা যে কোনো সাবজেক্টের সাথে আমরা ওয়্যার ব্যবহার করব। আমরা এখানে যে কোনো সাবজেক্টের সাথে আমরা ওয়্যার ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে প্রেজেন্ট হওয়ার কারণে আমরা এই উইশ এটা থাকার কারণে আমরা প্রেজেন্ট বুঝাতে গিয়ে আমরা পাস্ট ব্যবহার করব, আর যদি বি ভার্ব আসে তাহলে আমরা সবসময় ওয়্যার ব্যবহার করব। বুঝতে পেরেছো? তাহলে একইভাবে আমরা থার্ড কন্ডিশন শিখেছিলাম। থার্ড কন্ডিশনে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, যে দেখো বিন, হ্যাড বিন। তাহলে এখানে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটাই যদি আমরা উইশ দিয়ে বুঝাতে চাই, দেখো এই যেখানে একটা ক্লু আছে, দেখো এটা একটা ক্লু আছে লাস্ট নাইট। তাহলে পাস্ট বুঝাতে চাইলে তখন কি করতে হবে, পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট বুঝাতে চাইলে তখন তোমাকে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে উইশের ক্ষেত্রে প্রেজেন্ট বুঝাতে ব্যবহার করব আমরা পাস্ট, পাস্ট বুঝাতে ব্যবহার করব পাস্ট পারফেক্ট, উইল বুঝাতে আমরা ব্যবহার করব উড, ক্যান বুঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে কুড। ঠিক আছে? আর হোপের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে যদি পাস্ট টেন্স থাকে, ক্লু দেয়া থাকে, তাহলে পাস্ট ব্যবহার করব, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ব্যবহার করব, তার মানে সেটা যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এবার আমরা আসি যে উইশের নিয়মগুলো এখানে দেয়া আছে, একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। উইশের আরো কতগুলো স্ট্রাকচার আছে, এই যে দেখো সাবজেক্ট প্লাস উইশ দ্যাট সাবজেক্ট, দুটি সাবজেক্ট, কিন্তু এখানে দুটি সাবজেক্ট, দেখো এখানে একটা সাবজেক্ট, এখানে একটা, সেম সাবজেক্ট হতে পারে কোনো সমস্যা নেই, আবার দুটি সাবজেক্ট হতে পারে। তাহলে এই যে ক্যান বুঝাতে এখানে কুড হয়ে গেল, দেখো তারপরে উইল বুঝাতে উড, আর এখানে বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার হয়ে যাবে। তোমরা এখানে বি ভার্বের ক্ষেত্রে আমি বলেছি ওয়্যার। হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, আবার পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। দেখো এখানে কন্টিনিউয়াসটা দিয়ে দিয়েছে, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কন্টিনিউয়াসটা ব্যবহার করা হয়েছে, এখানে কন্টিনিউয়াসটা দিয়ে দিয়েছে। তার মানে কন্টিনিউয়াসটা ব্র্যাকেটে আছে, মানে এটা কন্টিনিউয়াস হতে পারে, আবার পাস্ট ইনডিফিনিটও হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা জানি না যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝাতে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে ক্যান বুঝাতে কুড, উইল বুঝাতে উড, আর এখানে যত ভার্ব আছে আমরা এখানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স বুঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে ওয়্যার। আর যে কোনো সাবজেক্টের সাথে আমরা কি ব্যবহার করব, ওয়্যার ব্যবহার করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিটের বুঝাতে আমি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব, অর্থাৎ এখানে সাবজেক্টের সাথে আমরা ওয়্যার ব্যবহার করব, যেমন আই ওয়্যার রিচ, যেটা আমরা দেখে আসলাম। এবার একটু আসো দেখো মিনিং গুলো খেয়াল করে দেখো। উই উইশ, এটা প্রেজেন্ট টেন্সে আবারও দেয়া আছে, উইশ দেয়া আছে এখানে। এই দেখো ক্যান কাম, এটা ক্যানের জায়গায় আমরা কুড ব্যবহার করবো। এই যে দেখো উই উইশ দ্যাট ইউ কুড কাম,
টু দ্য পার্টি টু নাইট, দ্যাট মিনস ইউ ক্যান নট কাম, ও আসতে পারছে না, তুমি আসতে পারছো না। ইস, তুমি যদি আসতে পারতে, তার মানে তুমি আসতে পারছো না, ক্যান। তাহলে ব্যবহার করব কুড, কিন্তু মিনিং হচ্ছে ক্যান। ব্যবহার করব আমরা কি কুড, কিন্তু মিনিং হচ্ছে ক্যান। একইভাবে দেখো এই যে ফিউচার বোঝাতে উইলের জায়গায় আমি কি ব্যবহার করছি, দেখো পরের সেন্টেন্সে উড ব্যবহার করছি, কিন্তু এটার অর্থ হচ্ছে ইউ প্রবাবলি ওন্ট স্টপ। তাহলে আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট, তুমি যদি সেটা বলা বন্ধ করতে, তার মানে আশা করি যে দেখো যে সম্ভবত তুমি সেটা বন্ধ করছো না, এই যে দেখো এটা মিনিং দেয়া আছে, সম্ভবত তুমি সেটা বন্ধ করবে না, ঠিক আছে, বা করবে না বা করছো না। তাহলে প্রেজেন্ট বুঝাতে পাস্ট হয়ে যাবে, পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট, উইল বুঝাতে উড, ক্যান বুঝাতে কুড। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো এটা যাবে পাস্ট কন্টিনিউয়াস, এই যে দেখো পাস্ট কন্টিনিউয়াস ওয়ার, তা উইশেস দ্যাট শি ইজ কামিং না বলে আমরা বলবো শি ওয়ার কামিং, কিন্তু এটার মিনিং ঠিক আছে, শি ইজ নট কামিং, সে আসছে না, আমাদের সাথে আসছে না। তাহলে সে উইশ করলো, সে যদি আসতো আমাদের সাথে, তার মানে সে আসছে না। তাহলে মিনিংটা হচ্ছে প্রেজেন্ট, কিন্তু আমরা টেন্সটা হচ্ছে পাস্ট। এবার একইভাবে দেখো সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে যেটা V2, আমরা আগের ক্লাসে জানি এই সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে V2। এখানে V2 মানে আমি যেটা বলেছি যে ডু আসলে এখানে ডিড হয়ে যাবে, ঠিক আছে। প্রেজেন্ট বুঝাতে আমরা উইশের সাথে পাস্ট ব্যবহার করব, ডু আসলে এখানে ডিড হবে, গো আসলে এখানে ওয়েন্ট হবে, প্লে আসলে এখানে প্লেইড হবে, এখানে হ্যাভ আসলে হ্যাভ হ্যাজ বলে এটা হ্যাড হবে। আর যদি অ্যামিজার আসে তাহলে আমাকে সবসময় যে কোনো সাবজেক্টের সাথে ওয়ার ব্যবহার করতে হবে, ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট বুঝাতে পাস্ট। তাহলে উইশের ক্ষেত্রে দেখো আই উইশ আই হ্যাড এনাফ টাইম, এই যে হ্যাভের জায়গায় হ্যাড, I had enough time to finish my homework. ইস, যদি আমার অনেক সময় থাকতো কাজটি শেষ করার মতো, যদি আমার সময় থাকতো, হাতে সময় থাকতো, তার মানে I don't have enough time, তার মানে আমার সময় নেই। তার মানে প্রেজেন্ট বুঝাতে আমি ভার্বটা ব্যবহার করছি হচ্ছে পাস্ট। একইভাবে দেখো যে বি ভার্ব থাকলে ওয়ার হবে, আমি বলেছি যে উই উইশ দ্যাট হি ওয়ার ওল্ড এনাফ টু কাম উইথ আস, তার মানে যথেষ্ট যদি বৃদ্ধ হতো, তার মানে সে যদি মানে ওল্ড এনাফ টু কাম উইথ আস, কিন্তু তার মানে হি ইজ নট ওল্ড এনাফ, যথেষ্ট বয়স্ক না, বৃদ্ধ না, এখানে হচ্ছে বয়স বোঝাচ্ছে আর কি, সে যথেষ্ট বয়স্ক না এটা বোঝাচ্ছে আর কি। তাহলে হি ইজ নট ওল্ড এনাফ, সে তার যথেষ্ট বয়স হয়নি। তার মানে ওয়াজ বুঝাতে আমরা ওয়াজের জায়গায় কি ব্যবহার করব, ওয়ার। তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড মিন্স আই এম নট এ বার্ড, আই উইশ আই ওয়ার এ টিচার মিন্স আই এম নট এ টিচার, আই উইশ আই ওয়ার এ প্লেয়ার মিন্স আই এম নট এ প্লেয়ার, আই উইশ আই হ্যাভ এ পেন বলা যাবে না, বলতে হবে কি আই উইশ আই হ্যাড এ পেন। তাহলে প্রেজেন্ট বুঝাতে পাস্ট আর পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। কেমন আরেকটা মিনিং আমরা দেখি, দেখো উইশের ক্ষেত্রে যে নেগেটিভ করলাম, দেখো এটা কিন্তু প্রেজেন্ট, যে তারা উইশ মানে মনে মনে চায় যে তারা যদি ক্লাসটা আজকের ক্লাসটা মিস না দিত, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট দেখো, কিন্তু আমি ব্যবহার করব পাস্ট, ডিড নট হ্যাভ টু গো টু ক্লাস টুডে, তার মানে দে হ্যাভ টু গো টু ক্লাস, তার মানে ক্লাসে যেতে হবে। তারা হচ্ছে যে তাদের যদি ক্লাসে আজকে না যেতে হতো, কিন্তু তাদেরকে আসলে কিন্তু ক্লাসে যেতে হবে। তার মানে দেখা যাচ্ছে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ মিনিং, নেগেটিভ সেন্টেন্স পজিটিভ মিনিং। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে উইশের ক্ষেত্রে তাহলে আমরা কি শিখলাম, আমি আবারও বলছি, প্রেজেন্ট বুঝাতে পাস্ট হয়ে যাবে, পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট, উইল বুঝাতে উড, ক্যান বুঝাতে কুড, ঠিক আছে। হ্যাঁ, উইশের জায়গায় উইশড হলো সেম হবে, আমি পরে বিস্তারিত আলোচনা করব, আরো পরে আলোচনা করব, সমস্যা নেই। দেখো এরপরে আমরা দেখো যদি পাস্ট পারফেক্ট ব্যবহার করি অথবা কুড হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, তাহলে এটা ইন্ডিকেট করবে পাস্ট টেন্সকে, এটা ইন্ডিকেট করবে পাস্টকে। তাহলে আমরা উইশের ক্ষেত্রে যদি প্রেজেন্ট দেই, পাস্ট দেই, তাহলে মিন করবে প্রেজেন্টকে, আর যদি পাস্ট পারফেক্ট ব্যবহার করি তাহলে মিন করবে পাস্ট। দেখো এখানে ইয়েস্টারডে আছে, ক্লু দেয়া আছে পাস্ট, এখানে ইয়েস্টারডে ক্লুটা দেয়া আছে, তাহলে এখানে হয়ে যাবে এটা পাস্ট মানে পাস্ট পারফেক্ট। এই যে দেখো হ্যাড ওয়াস্ট, পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে, পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি পেলাম, এই যে প্রেজেন্ট এখানে দেয়া আছে, আর উইশ দেয়া আছে, এখানে উইশও থাকতে পারে, কোনো সমস্যা নেই, এটা পরে আসবে, কিন্তু এখানে ওই যে ক্লুটা দেয়া আছে ইয়েস্টারডে দেয়া থাকলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর বর্তমান কোনো সময় দেয়া থাকলে এখানে তো ওয়াস্ট V2 হয়ে যেত। তাহলে প্রেজেন্ট বুঝাতে পাস্ট, পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট, উইল বুঝাতে উড, ক্যান বুঝাতে কুড, ঠিক আছে। আর পাস্ট পারফেক্টের একটা বিকল্প আছে কুড হ্যাভ ডান, কুড হ্যাভ এখানে V3, এই যে দেখো এখানে হচ্ছে V3, কুড হ্যাভ ডান, তার মানে এখানে V3 ব্যবহার করতে হবে, এটাও ব্যবহার করতে তোমরা পারো। তাহলে আমরা অনেকগুলো নতুন বিষয় এখানে জেনে নিলাম। এরপরে দেখো একটু আমরা যাই, এই যে দেখো শি উইশেস দ্যাট শি কুড হ্যাভ বিন দেয়ার, তার মানে শি কুড নট বি দেয়ার, তার মানে এটা পাস্ট, সে যদি সেখানে থাকতো, ঠিক আছে, থাকতে পারতো। কুড হ্যাভ বিন, এই যে দেখো বিন মানে V3, বিন মানে এখানে দেখো V3, এই যে দেখো বিন এটা হচ্ছে V3। একইভাবে দেখো এই যে হ্যাড হ্যাড,
এই যে দেখো হ্যাড হ্যাড পাস্ট পারফেক্ট, কারণ কি এই যে এখানে ক্লু দেয়া আছে, দেখো লাস্ট নাইট ক্লু দেয়া আছে। তার মানে প্রেজেন্ট বুঝাতে, আমি আবারও বলছি, বারবার কেন বলছি, বোঝার সুবিধার্থে, প্রেজেন্ট বুঝাতে পাস্ট বুঝাতে পাস্ট পারফেক্ট, উইল বুঝাতে উড, ক্যান বুঝাতে কুড। ঠিক আছে, ক্যান বুঝাতে কুড ব্যবহার করতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা সামারি করে নিয়ে আসি। তাহলে উইশের ক্ষেত্রে যদি ডু আসে, তাহলে সাবজেক্টের পরে যদি ডু আসে তাহলে আমরা ডিড দিয়ে দিব, যদি পাস্ট টেন্স আসে ডিড আসে তাহলে আমরা হ্যাড ডান দিয়ে দিব, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস আসে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব আমরা। আর যে কোনো সাবজেক্টের সাথে আমরা সবসময় ওয়্যার ব্যবহার করব, আর হোপের সাথে অর্থবোধক যে কোনো টেন্স হতে পারে, এখানে কোনো আলাদা কোনো নিয়ম নেই। দেখো এখানে দুই একটা দেয়া আছে, এটা গত ক্লাসের আলোচনা, যেটা তোমরা আশা করি পারবা। এই এক্সারসাইজটা একটু করে ফেলবে বাসায়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ, যদি ঘরে বসে করে পরে অ্যান্সারটা মিলাবে। তবু আমি দুই একটা দেখাচ্ছি, গত ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম সেখান থেকে একটু দেখাচ্ছি। দেখো, অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে এটা কি হয়ে যায়, পাস্ট। ঠিক আছে, তাহলে হেনরি টক্স টু হিজ ডগ, তার কুকুরের সাথে এমন ভাবে কথা বলে যেন সে তাকে এটা বুঝে, মানে তার কথা যেটা বুঝতে পারে, কিন্তু আসলে এটা তো মিথ্যে কথা। তাহলে কি হবে, ইট আন্ডারস্টুড হিম, ইট মানে ওই ডগটি, তাহলে ডগ, ইট আন্ডারস্টুড, তাহলে প্রেজেন্ট বোঝাতে পাস্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো থার্ড কন্ডিশন, হ্যাড লেফট, এটা থার্ড কন্ডিশন, তাহলে এখানে কি হবে, উড হ্যাভ ডান, তাহলে উড হ্যাভ বিন হয়ে যাবে। নেগেটিভ যেহেতু, তাহলে উড নট হ্যাভ বিন সো লেট, এখানে অ্যান্সার হয়ে যাবে কি, তাহলে উড নট হ্যাভ বিন। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো ফিনিশ প্রেজেন্ট আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ফিউচার, আই উইল গিভ ইট টু মাই সিস্টার ফর হার বার্থডে। তাহলে দেখো জাস্ট বুঝতে হবে যে কন্ডিশনাল গুলো ঠিক আছে কিনা। এই যে হ্যাড সিন, দেখো সিন আছে, তার মানে থার্ড কন্ডিশন। এই যে V3 থাকা মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে এখানে কি হয়ে যাবে, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে কি হবে, আই উড হ্যাভ টোল্ড ইউ। তাহলে এটা আমি করাচ্ছি না, এটা তোমরা পরে করে নিও, বাকিগুলো জাস্ট দেখালাম আমি একটু করে, এখানে দেখালাম, অনেক কিছু এখানে দেয়া আছে। তাই তোমাদের এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারো, দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, উইস্ট হতে পারে, কোনো সমস্যা নেই, উইস্ট হতে পারে। হ্যাডে ওই যে হ্যাবের পরে যখন আমি বলবো কথা আই হ্যাভ এ পেন, তাহলে এটার পাস্ট ইনডিফিনিট কি, আই হ্যাড এ পেন, তাহলে এটা পাস্ট পারফেক্ট কি, হ্যাড এ পেন। ঠিক আছে, আবারও বলছি, আই হ্যাভ এ পেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট কি, আই হ্যাড এ পেন। আর পাস্ট পারফেক্ট কি হবে, তাহলে আই হ্যাড এ পেন। কেন, কারণ হ্যাডটা হচ্ছে টেন্সের হ্যাড, আর পরবর্তী হ্যাডটা হচ্ছে আছে যেটা, ওই হ্যাবের পাস্ট পার্টিসিপল হয়ে গিয়েছে হ্যাড, এই আর কিছু না। তাহলে হ্যাড মানে হ্যাডের পরে V3 আছে, মানে এটা থার্ড কন্ডিশন, এটা সবসময় থার্ড হয়ে যাবে, থার্ড কন্ডিশন। ওকে, তাহলে এখানে অনেক কিছু দেয়া আছে, তারপর আমরা একটু পরের ইয়েতে যাই। এবার আমরা যাব উডের অনেকগুলো ব্যবহার আছে, যে দুটি ব্যবহার তোমাদের পরীক্ষায় আসে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো উড দেয়া আছে, এই উডের প্রথম একটা বিষয় আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে উড কন্ডিশনাল সেন্টেন্সে বসে। সেকেন্ড কন্ডিশনে কি হয়, ইফ যুক্ত অংশে পাস্ট টেন্স হয়, V2 হয়, পরবর্তী অংশে উড, কুড, মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। আর যদি থার্ড কন্ডিশন হয় তাহলে ওদিকে হয়ে যাবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, কিন্তু উডের আরেকটা ব্যতিক্রম মিনিং আমরা এখন পাবো, সেটা হচ্ছে উড ক্যান অলসো মিন এ পাস্ট টাইম হ্যাবিট, অতীতের একটা অভ্যাস প্রকাশ করতে উড ব্যবহার করা হয়। ঠিক আছে, যেটা ইউজ টু এর বিকল্প, এই যে পরে ইউজ টু দেয়া আছে, ইউজ টু এর মতো, তাহলে অতীতের অভ্যাস প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। যেমন হোয়েন ডেভিড ওয়াজ ইয়াং হি উড সুইম, দেখো এই যে হি উড সুইম ওয়ান্স এ ডে, অর্থাৎ ওয়েন ডেভিড যখন ইয়াং ছিল তখন সে দিনে একবার কি করত, সাঁতার কাটতো, দিনে একবার সাঁতার কাটতো। তাহলে এখানে দেখো যে উড সুইম দ্বারা কি বোঝাচ্ছে, পাস্ট হ্যাবিট। তাহলে উডের অনেকগুলো ব্যবহার আছে, উড দ্বারা রিকোয়েস্ট বোঝানো হতে পারে। ঠিক আছে, যেমন উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ প্লিজ হেল্প মি। তাহলে উডের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে আজকে আমরা আরেকটা ব্যবহার পেলাম, সেটা হচ্ছে অতীতের কোনো অভ্যাস, যে অভ্যাসটি তোমার আর এখন নেই। যেমন আই উড সুইম ইন দ্য রিভার, মানে এখন আর আমি নদীতে সাঁতার কাটি না, আমি আর নদীতে কি করি না, সাঁতার কাটি না। দেন এরপরে আসো, দেখো সেম মিনিং উই ইউজ টু, তাহলে ইউজ টু স্ট্রাকচারটা কি হবে, দেখো ইয়ে যে ইউজ টু, আর ইউজ টুর পরে ভার্বের সিম্পল ফর্ম মানে বেস ফর্ম।
সিম্পল ফর্ম মানে বেস ফর্ম। এটা অতীত অভ্যাস, সেম তোমার উডের মতোই, উড মানেও যা এখানে ইউজ টু মানেও তাই, সেম মিনিংটা ইন্ডিকেট করছে। এই যে এখানে বলে দিয়েছে দেখো, ইউজ টু মিনস দ্য সেম অ্যাজ উড, উডের মতোই মিনিং আর কি, ঠিক আছে। তবে এটাকে নেগেটিভ করার সময় নেভার বি ইউজ টু ব্যবহার করবে না কখনো, কারণ সেটার সাথে ইউজ টু ব্যবহার করা যায় না, এটা মনে রাখবে। এবার খেয়াল করো, তাহলে ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে when David was young he used to swim, এবং ভার্বের বেস ফর্ম এটা used to swim। তাহলে আমি এখানে ইউজ টুর জায়গায় কি বলতে পারি, উড ব্যবহার করতে পারি, ইউজ টুর জায়গায় উড ব্যবহার করতে পারি, আশা করি বুঝতে পেরেছো। তবে তাহলে ইউজ টু মানেও যা, তাহলে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড, আবার উড মানেও তা, সেম মিনিংকে ইন্ডিকেট করবে। তবে এবার একটু জিনিস খেয়াল করে নাও, ইউজ টুর আগে যদি বি ভার্ব অথবা গেট থাকে, ইউজ টুর আগে যদি বি ভার্ব অথবা গেট থাকে, তাহলে ইউজ টু পরে তখন আমরা ভার্বের সাথে কি ব্যবহার করতে হবে, আইএনজি ব্যবহার করতে হবে। ইউজ টু পরে তাহলে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আই ইউজ টু সুইম, কিন্তু আই অ্যাম ইউজ টু সুইমিং। খেয়াল করো, এই যে এখানে দেখো, এই যে আমি যদি এটা বললাম হি ইউজ টু সুইম, তার মানে সে নদীতে আগে সাঁতার কাটতো, ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু ইউজ টু পরে আগে যদি বি ভার্ব অথবা গেট থাকে, তাহলে এখানে ইউজ টু পরে আমরা ভার্বের সাথে কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। এই যে দেখো, ইউজ টুর আগে, এই যে এখানে ইউজ টুর আগে বি ভার্ব আছে, তাহলে বি আছে যেহেতু, এই জন্য ইউজ টু পরে এখানে ভার্বের সাথে কি হয়েছে দেখো, আইএনজি ব্যবহার করা হয়েছে। তাহলে সে আগে সাঁতার কাটতো, হি ইজ ইউজ টু সুইমিং এভরিডে, ঠিক আছে। তার মানে সে অভ্যস্ত, এই যে অ্যাকাস্টম টু, এর মানে হচ্ছে অ্যাকাস্টম টু, এর মানে হচ্ছে অ্যাকাস্টম টু সুইমিং এভরিডে। আর যে এটা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি আমরা গট, গেটটা গট হলো ইউজ টু পরে আবারও সুইমিং এভরিডে, তার মানে এটার মিনিংটা বলে দিয়েছে, বিকাম ইউজ টু, তাহলে বিকাম ইউজ টু সুইমিং, ঠিক আছে, বিকাম ইউজ টু সুইমিং। তাহলে যখন ইজ ইউজ টু দিবা তখন ইজ অ্যাকাস্টম টু, আর গট ইউজ টু বা গেট ইউজ টু তখন হয়ে যাবে বিকাম বা বিকামস, বিকাম বা বিকামস। এই যে মিনিংটা বলে দিয়েছে, বি ইউজ টু মিনস টু বি অ্যাকাস্টম টু, আর গেট ইউজ টু মিনস টু বিকাম অ্যাকাস্টম টু, টু বিকাম অ্যাকাস্টম টু। ওকে, একইভাবে তাহলে আমরা এখানে আরেকটা জিনিস পাচ্ছি, দেখো যে কিছু এক্সাম্পলে যায়, এই যে ইউজ টু দেখো, এর আগে বি ভার্ব নাই, তাহলে বেস ফর্ম, এর আগে বি ভার্ব নাই, বেস ফর্ম, অতীতের কথা বোঝাচ্ছে, যে পাস্ট টাইম হ্যাবিট, অতীত অভ্যাস। এই দেখো, এটা হচ্ছে অতীত অভ্যাস। দ্য প্রোগ্রাম ডিরেক্টর ইউজ টু রাইট হিজ ওন লেটার, আগে এক সময় চিঠির উপরে সে লিখতো আর কি, প্রোগ্রাম ডিরেক্টর। দেন জর্জ ইজ ইউজ টু ইটিং, কেন ইটিং এখানে, কেন আইএনজি, কারণ এই যে বি ভার্ব আছে, দেখো ইউজ টুর আগে বি ভার্ব আছে। একইভাবে কুকিং এর সাথে কেন আইএনজি, কারণ ইউজ টুর আগে কি আছে দেখো, গট আছে। আর এটার অর্থটা বলে দিয়েছে, বিকেম অ্যাকাস্টম টু, বিকেম অ্যাকাস্টম টু। একইভাবে ইউজ টুর আগে দেখো কি আছে, ওয়াজ আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি, এই জন্য ড্রাইভিং ব্যবহার করতে হচ্ছে। আর এখানে ইউজ টুর আগে অ্যামিজান নাই, এই জন্য আমাকে এখানে বেস ফর্ম ব্যবহার করতে হবে, রেস্ট্রিক্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, একইভাবে দেখো যে এখানে ইজ আছে, যার কারণে ইউজ টুর পরে আমরা কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। তাহলে এটা মনে রাখবে, তাহলে ইউজ টুর পরে বেস ফর্ম, উডের পরেও বেস ফর্ম, কিন্তু ইউজ টুর আগে যদি বি অথবা গেট থাকে, ইউজ টুর আগে যদি বি অথবা গেট থাকে, তাহলে আমরা ভার্বের সাথে তখন কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। তবে একটা সেন্টেন্স একটু তোমরা একটু মনে রাখো, সেটা হচ্ছে যে যদি প্যাসিভ ভয়েস বোঝায় তাহলে কিন্তু সেটা আইএনজি হবে না। যেমন কলমটি লিখতে ব্যবহার করা হয়, এটা একটু লিখে নিতে পারো, দ্য পেন ইজ ইউজ টু রাইট, কলমটি লিখতে ব্যবহার করা হয়, দ্য পেন ইজ ইউজ টু রাইট, কলমটি লিখতে ব্যবহার করা হয়, দ্য পেন ইজ ইউজ টু রাইট। কম্পিউটার ইজ ইউজ টু কমিউনিকেট, ইন্টারনেট ইজ ইউজ টু কমিউনিকেট, মোবাইল ইজ ইউজ টু কমিউনিকেট, ঠিক আছে, মোবাইল ইজ ইউজ টু কমিউনিকেট, এটা দিয়েছে। তাহলে এখানে দিয়ে দিয়েছে, যেমন এই যে এখানে দেখো ইউজ টুর আগে আমি একটা এক্সারসাইজ দেখাচ্ছি, ইউজ টুর আগে এখানে বি ভার্ব আছে, দেখো বি ভার্ব আছে, তাহলে এখানে ইউজ টুর সাথে আমি কি দিব, আইএনজি ব্যবহার করব, তাহলে এটা হয়ে যাবে আই ওয়াজ ইউজ টু ইটিং, আই ওয়াজ ইউজ টু ইটিং। কিন্তু এখানে দেখো ইউজ টুর পরে বেস ফর্ম হবে, কারণ ইউজ টুর আগে এখানে বি ভার্ব নাই, এখানে বি ভার্ব নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো সবগুলো আশা করি তোমরা পারবা। এই যে ইউজ টু, এরপরে তাহলে বেস ফর্ম হবে, তাহলে ইউজ টু, এখানে সুইম যা আছে তাই থাকবে, সুইম যা আছে তাই থাকবে। তাহলে ভয়েসের ক্ষেত্রে আমি কি বলেছি বলতো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ টুর আগে বি ভার্ব থাকলেও আইএনজি হবে না। আবারও বলছি, লাইভ ক্লাস হয় হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার রাত 9:30টায়, শুক্রবার এবং মঙ্গলবার রাত 9:30টায়। আচ্ছা, তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, দেখো এই যে ইউজ টুর পরে এখানে লাইক, তাহলে এখানে বেস ফর্ম হবে,
কিন্তু যেহেতু ইউজ টুর আগে এখানে কি দেয়া আছে দেখো গেট দেয়া আছে, ইউজ টুর আগে এখানে গেট দেয়া আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে স্পিকিং। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে স্পিকিং। এগুলো আশা করি তোমরা পারবা, বাকিগুলো তোমরা দেখে নিবা। এখন যে ব্যবহারটা শেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ, উড রেদার। ঠিক আছে, উড রেদার নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে এখন দেখতে পারবা, ইটস ভেরি ইম্পর্টেন্ট উড রেদার। তাহলে উড রেদারের ব্যবহারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ উড রেদার নিয়ে সবাই কি হয় কনফিউশনের মধ্যে পড়ে। তো প্রথম বিষয় হচ্ছে উড রেদার এবং হ্যাড বেটারের মধ্যে পার্থক্য কি। উড রেদার সাধারণত ইন্ডিকেট করা হচ্ছে প্রেফারেন্সটা, এই যে প্রেফার শব্দটা মনে রাখবো, পছন্দ করা। সাধারণত দুটি জিনিসের মধ্যে পছন্দ করতে উড রেদার ব্যবহার করা হয়। আর হ্যাড বেটার হচ্ছে স্ট্রং অ্যাডভাইস, হ্যাড বেটার হচ্ছে স্ট্রং অ্যাডভাইস। কিন্তু উড রেদার কি বলেছি, এরপরে বেস ফর্ম বসবে, উড রেদারের পরে এটা একটা মডাল অক্সিলারি, মডাল ইডিয়মস, এটা একটা ফ্রেজ মডাল ইডিয়মস, এটা কিন্তু একটা মডাল ইডিয়মস। তাহলে এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে উড রেদারের পরে বেস ফর্ম, হ্যাড বেটারের পরে বেস ফর্ম। কিন্তু হ্যাড বেটার হচ্ছে পরামর্শ, তোমার অ্যাডভাইস অথবা সাজেশন। ঠিক আছে, যেমন আমার দাঁত ব্যথা করছে, তাহলে তুমি পরামর্শ দিচ্ছ, ওকে ইউ হ্যাড বেটার গো টু এ ডেন্টিস্ট, তুমি বরং একটু ডেন্টিস্টের কাছে যাও। তাহলে এটা হচ্ছে আমাকে সে পরামর্শ দিল। কিন্তু আমি যদি দুটি জিনিসের মধ্যে কোনো কিছু বেছে নিতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে উড রেদার। ঠিক আছে, তাহলে উড রেদারের মূল মিনিংটা হচ্ছে প্রেফার, এটা মনে রাখবে, তাহলে আর কখনো ভুল হবে না। উড রেদারের মূল মিনিং হচ্ছে প্রেফারেন্স। তাহলে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর এটাকে যদি নেগেটিভ করি তাহলে উড রেদার নট হবে, মনে রাখবা। এই যে এখানে নট দিতে হবে, উড রেদার নট, নট উড নট রেদার বলা যাবে না এখানে, কিন্তু এই উডের পরে তোমার নটটা দেয়া যাবে না। তাহলে জন উড নট রেদার বলা যাবে না, ইউ মাস্ট সে জন উড রেদার নট ড্রিঙ্ক। এই যে ড্রিঙ্ক দেখো ভার্বের বেস ফর্ম। আর এখানে পছন্দ আছে কি দেখো, জন উড রেদার ড্রিঙ্ক কোকা কোলা, এই যে দেখো কোকা কোলা, তারপর হচ্ছে দেন থাকে। সাধারণত উড রেদারের সাথে আরেকটা বিষয় দেখো দেন থাকতে পারে। তারপরে অরেঞ্জ, তাহলে দুটি জিনিসের মধ্যে বেছে নিচ্ছি, অরেঞ্জ জুসের চাইতে আমার কোকা কোলাটাই পছন্দ করতে, মানে পান করতে আমার বরং ভালো লাগে। তার মানে আমি বরং পান করি। তাহলে জন উড রেদার ড্রিঙ্ক কোকা কোলা দেন অরেঞ্জ জুস, এটা মনে রাখবা, এটা সবসময় মনে রাখবে এই বিষয়টি। তাহলে হ্যাড বেটারের সাথে কিন্তু আবার কি থাকে না, দেন থাকে না, হ্যাড বেটারের সাথে সাধারণত দেন ব্যবহৃত হয় না। আচ্ছা, এখন দুটি নাউনকেও সে টু দিয়ে যুক্ত করতে পারে মাঝখানে। ঠিক আছে, যদি সে প্রেফার্স হয়, এই যে দেখো এখানে প্রেফার্স, প্রেফার্স হলে কি হবে দেখো, ড্রিঙ্কিং, এই যে আইএনজি হতে পারে, কোকা কোলা ড্রিঙ্কিং কোকা কোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। তাহলে প্রেফার হলে মাঝখানে হয়ে যাবে টু। তাহলে উড রেদার হলে মাঝখানে হবে দেন, উড রেদার হলে মাঝখানে হবে দেন, আর প্রেফার হলে মাঝখানে হবে টু। আবারও বলছি, প্রেফার হলে মাঝখানে হবে টু, আর উড রেদার হলে মাঝখানে হয়ে যাবে দেন। দুটি জিনিসের যখন কি বুঝাবে, কম্পেয়ার বুঝাবে। একই জিনিস এই যে দেখো প্রেফার্স, মাঝখানে টু, এই যে দেখো টু, কোকা কোলা এবং জুস, সে জুসের চাইতে কোকা কোলাটাই পছন্দ করে, এটা দেখো আগে ব্যবহার করা হয়েছে। তার মানে এই মৌলিক বিষয়গুলো একটু তোমার জানতে হবে। তাহলে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম, এটাকে নেগেটিভ করব কিভাবে, উড রেদার নট। এটাকে নেগেটিভ করব কিভাবে, উড রেদার নট। আর উড রেদারের সাথে সাধারণত কি থাকে, দেন থাকে। আর প্রেফারের পরে সরাসরি আইএনজি দিতে পারি, টু দিয়ে আবার আইএনজি দিতে পারি। আবার প্রেফারের পরে নাউন দিতে পারি, টু দিয়ে আবারও নাউন দিতে পারি। ঠিক আছে, তাহলে প্রেফারের পরে যেমন আই প্রেফার স্লিপিং টু রিডিং, তখন মাঝখানে টু হবে। প্রেফারের ক্ষেত্রে মাঝখানে কি হয়ে যাবে, টু হয়ে যাবে। তাহলে আই প্রেফার স্লিপিং টু রিডিং, I prefer reading to writing, I prefer swimming to reading। ঠিক আছে, যেটা বেশি পছন্দ করবা সেটা আগে ব্যবহার করবা, সেটা আগে ব্যবহার করবা। আচ্ছা, এই যে দেখো এখানে বলেই দিয়েছে would rather, দেখো এখানে বলে is followed by then, এই যে then দেখো। ঠিক আছে, would rather for আর prefer, এই যে prefer কি হয়, prefer to কে ফলো করে। ঠিক আছে, প্রেফার টু কে ফলো করে। আর এটা উড রেদার আরো কিছু ভিন্ন নিয়ম আছে, আমরা এখন জানবো সেটা। তাহলে আশা করি উড রেদার এবং হ্যাড বেটারের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমরা চেষ্টা করবো। আর এখন কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যে ব্যতিক্রমগুলো নিয়মগুলো আমরা অনেকে হয়তো বাস্তব জীবনে জানি না। হ্যাঁ, তারপরে দেখো কেমন সেটা একটু দেখো। যদি সাবজেক্ট প্লাস উড রেদার এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উড রেদার এর পরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এবং এখানে দেন থাকতে পারে, এই যে দেখো এখানে দেন, উদাহরণটা খেয়াল করো, দেন আছে। তাহলে জিম উড রেদার গো টু ক্লাস টুমরো দেন টুডে। তাহলে আজকের চাইতে সে এবং আগামীকাল ক্লাসে যাবে, পছন্দ করছে কি, সে বরং আগামীকাল ক্লাসে যাবে। তাহলে জিম উড রেদার গো টু ক্লাস টুমরো দেন টুডে, আজকের চাইতে বরং সে আগামী দিন যাবে। তাহলে মাঝখানে আমি দেন দিয়ে বুঝালাম। কিন্তু যদি এটাকে পাস্ট টেন্স করতে চাও, উড রাদারে কিন্তু কোনো পাস্ট টেন্স নাই, কিন্তু যদি করতে চাও কিভাবে করবা, উড রাদারের পরে একটা সাবজেক্ট যখন থাকবে উড রাদারের পরে একটা হ্যাভ দিব, হ্যাভের পরে এখানে কি দিয়ে দিব, V3।
তাহলে এটাকে পাস্ট টেন্স, এটা হয়ে গেল পাস্ট টেন্স। তাহলে একটা মজার জিনিস জেনে নিলাম যে উড রাদারে যদি একটা সাবজেক্ট থাকে, উড রাদারের ক্ষেত্রে যদি একটি সাবজেক্ট থাকে, দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এই যে একটা সাবজেক্ট থাকে, তাহলে উড রাদারের ক্ষেত্রে পাস্ট টেন্স করব কিভাবে, একটা হ্যাভ ব্যবহার করব এবং হ্যাভের পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তুমি বরং গতকাল আসতে, ইউ উড রাদার হ্যাভ কাম ইয়েস্টারডে, ইউ উড রাদার হ্যাভ কাম ইয়েস্টারডে, ইউ উড রাদার হ্যাভ কাম ইয়েস্টারডে। খেয়াল করে দেখো এখানে এই যে একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, এই যে দেখো জন উড রাদার হ্যাভ গন, এই যে দেখো হ্যাভ গন, হ্যাভের পরে আবার V3 গন, এটা পাস্ট টেন্স। তার মানে উড রাদারকে পাস্ট টেন্স করা যায় না, একটা ব্যতিক্রম স্ট্রাকচার দিয়ে এটাকে পাস্ট টেন্স করতে হয়, সেটা কি দিয়ে, হ্যাভ দিয়ে, সেটা কি দিয়ে, হ্যাভ দিয়ে। এখানে দেখো দেন আছে, দেনের ক্ষেত্রে এটা টুডে দেয়া আছে, এখানে হচ্ছে ইয়েস্টারডে। দেনের ক্ষেত্রে দেখো এটা টুডে এবং দুইজনের মধ্যে পছন্দ আর কি, গতকালের চেতে মানে আজকের চেতে গতকাল, সে যদি বরং গতকাল যেতাম, এই যে জন উড গো রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে, সে বরং গতকাল ক্লাসে যেত, দেন টুডে আজকের চাইতে সে বরং গতকাল ক্লাসে যেত, তাহলে অতীতের কথা বোঝানো হচ্ছে। তাহলে অতীত করার সময় আমি কিভাবে করব, যখন একটি সাবজেক্ট থাকবে তখন উড রাদারের সাথে হ্যাভ ব্যবহার করব এবং ওই হ্যাভের পরে আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তুমি আমাকে গতকাল একটা ফোন করতে, ইউ উড রাদার হ্যাভ কলড মি ইয়েস্টারডে, ইউ উড রাদার হ্যাভ কলড মি ইয়েস্টারডে, তুমি বরং গতকাল আমাকে ফোন করতে, দেন টুডে আজকের কেন, আজকে কেন, গতকালই আমাকে তুমি বরং এটা ফোন করতে। তাহলে এটা গেল একটা সাবজেক্ট। তাহলে মূলত উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম, এটাকে নেগেটিভ করব উড রাদার নট, ঠিক আছে, আর এটাকে পাস্ট টেন্স করব, উড রাদারের পরে একটা হ্যাভ দিব, হ্যাভের পরে আরেকটি ভার্বের কি ব্যবহার করব, পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যদি দুটি সাবজেক্ট থাকে, এবার আরেকটা নিয়মে যাচ্ছে আমরা, দেখো সাবজেক্ট 1 সাবজেক্ট 2, দেখো উড রাদারের পরে, এই উড রাদারের পরে উড রাদার দ্যাট বা উড রাদার দ্যাট নাও থাকতে পারে, যখন দুটি সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2, যখন দুটি সাবজেক্ট থাকবে তখন প্রেজেন্ট বোঝাতে ভার্বটা হয়ে যায় পাস্ট। কিন্তু এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে এটাকে বলা হয় ইংলিশে সাবজাংটিভ। এই যে দেখো এখানে একটা টার্ম লেখা আছে সাবজাংটিভ, এইটা এখন বুঝবা না। সাবজাংটিভ শুধু এতটুকু মনে রাখো যে যে কোনো টেন্স যাহাই থাকুক না কেন সবসময় বেস ফর্ম হয়ে যাবে, দ্যাট ইজ সাবজাংটিভ। এটার জন্য আলাদা লেকচার আছে, তাই আমি ওই লেকচারটা তোমাদের পরে বিস্তারিত দিব। আলাদা সাবজাংটিভের এই ক্লিপস টোফেলের মধ্যে আছে, সামনে তোমরা আলোচনা করব। তাহলে সেটা কি, সাবজাংটিভের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা নিয়ম। তবে সাধারণত উড রাদারের সাবজাংটিভ আসে না, এটা মনে রাখবা। উড রাদারের ক্ষেত্রে সাবজাংটিভটি খুব কম আসে। তাহলে উড রাদারের ক্ষেত্রে সাবজাংটিভ নিয়মটা কি, উড রাদারের দ্বিতীয় সাবজেক্টের পরে এখানে সবসময় বেস ফর্ম হবে, তার মানে এখানে V0, সাবজেক্ট যাই থাকুক না কেন, টেন্স যাই থাকুক না কেন, এখানে সবসময় V0 হবে। হি এর সাথেও কাম হবে, হি কাম হবে। যেমন দেখো আই উড রাদার দ্যাট, এই যে দেখো আই উড রাদার দ্যাট, এখানে উড রাদার পরে কোনো ভার্ব নাই, এখানে দুইটা বিষয় মনে রাখবো, উড রাদার পরে কোনো ভার্ব নেই। আর এই উড রাদার মানে হচ্ছে উইশ, আই উইশের মতো, আই উইশ দ্যাট, তাহলে তোমার জন্য সুবিধা হবে। প্রেজেন্ট বোঝাতে পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার বোঝাতে পাস্ট হয়, তাই না, এখানেও পাস্ট হবে একটু পরে। এখন আমরা সাবজাংটিভ শিখবো। সাবজাংটিভটা কি, সাবজেক্টের পরে বেস ফর্ম। এই যে দেখো ইউ এর সাথে কল, কিন্তু টুমরো বলেছে, কিন্তু এখানে উইল কল বলা যাবে না, তাহলে এখানে কলডও বলা যাবে না, ইজ কলিংও বলা যাবে না। সরাসরি কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস V0, এই যে সাবজেক্ট এরপরে V0, এই যে দেখো V0, সাবজেক্ট প্লাস V0, এটা মনে রাখবা, দ্যাট ইজ কল্ড সাবজাংটিভ, দ্যাট ইজ কল্ড সাবজাংটিভ। যেমন এখানে দেখো উই উড রাদার দ্যাট হি টেক, সো দিস ইজ সাবজাংটিভ। দেখো হি টেক, আমি কিন্তু এখানে টেক্স বলছি না, ঠিক আছে, এটাকে টেক্স বলছি না, সো দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট সাবজাংটিভ। তা আশা করি প্রেজেন্ট সাবজাংটিভটা বুঝতে পেরেছো। এখানে উড রাদারের ক্ষেত্রে দুটি সাবজেক্ট থাকবে, এখানে উড রাদারের ক্ষেত্রে সরাসরি কি থাকবে না, ভার্ব থাকবে না, উড রাদারের পরে কোনো ভার্ব থাকবে না। তাহলে উড রাদারের ক্ষেত্রে কি থাকবে না, কোনো ভার্ব থাকবে না। ওকে, হ্যাঁ, মিনিং গুলো পরে আমি তোমাদের যারা যারা প্রশ্ন করছো, অ্যাকাস্টম টু মানে কি, অভ্যস্ত আর কি, ঠিক আছে। অ্যাকাস্টম টু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অভ্যস্ত থাকা আর কি, যেমন আই এম অ্যাকাস্টম টু টিচিং, এরকম আর কি। যেমন তুমি অ্যাডিকশন থাকতে পারে তোমার, হি ইজ অ্যাকাস্টম টু স্মোকিং, এরকম। এবার আসো কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, এই যে দেখো এটা হচ্ছে কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, ঠিক উইশের মতো, এতক্ষণ যেটা পড়লাম উইশের মতো, প্রেজেন্ট বোঝাতে পাস্ট হয়ে যাবে আর পাস্ট বুঝালে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবা, যখন সাবজাংটিভ থাকবে তখন পরের কোনোটা অপশনে থাকবে না, উত্তরে থাকবে না, ঠিক আছে, উত্তরে থাকবে না। কিরকম, এবার আমরা আরেকটি নিয়ম যাই, যেটা কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, সাবজেক্ট 1 দেন উড রাদার দ্যাট, তারপর সাবজেক্ট 2, সাবজেক্ট 2 এর পরে এখানে ভার্ব ইন সিম্পল পাস্ট টেন্স মানে কি V2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V2।
তাহলে V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট বোঝাতে আমি এখানে ভার্বটা ব্যবহার করব পাস্ট। প্রেজেন্ট বোঝাতে ভার্বটা ব্যবহার করব পাস্ট। যেমন দেখো, হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড, এখানে আমি পাস্ট টেন্স ব্যবহার করেছি, কিন্তু এর মিনিংটা হচ্ছে প্রেজেন্ট। এর মিনিংটা হচ্ছে প্রেজেন্ট। হিজ গার্লফ্রেন্ড ডাজ নট ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট, এই যে দেখো দেখো ডাজ নট, তাহলে প্রেজেন্ট মিনিং, দেখো এখানে প্রেজেন্ট মিনিং ইন্ডিকেট করছে, তাই না? এখানে প্রেজেন্ট মিনিং ইন্ডিকেট করছে, এই যে দেখো এটুকু দেখো ডাজ নট ওয়ার্ক, প্রেজেন্ট মিনিং ইন্ডিকেট করছে। তাহলে হেনরির ইচ্ছাটা এরকম যে তার গার্লফ্রেন্ড যদি ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ, সে যদি একই ডিপার্টমেন্টে কাজ করতো, তার মানে করে না, অনুশোচনা করছে, আফসোস করছে। তাহলে উড রাদারের ক্ষেত্রে এখানে উইশের মিনিং, এই জায়গাটা হচ্ছে উইশের মিনিং, প্রেজেন্ট বোঝাতে ভার্বটা হয়ে যাবে পাস্ট। কিন্তু এটা কিন্তু সাবজাংটিভ না, ঠিক আছে? এই সাবজাংটিভের যে মূল বিষয়টা, এটার সাথে এটাকে মিলানো যাবে না। যখন সাবজাংটিভ উত্তরে থাকবে তখন এগুলোর কোনোটা উত্তরে থাকবে না, এই যে পাস্ট টেন্স থাকবে না তখন। আর যখন পাস্ট টেন্স থাকবে তখন আবার সাবজাংটিভটা থাকবে না, এটা মনে রাখবা। তাহলে প্রেজেন্ট বোঝাতে পাস্ট হয়ে যাবে। এমনকি একটা মজার জিনিস শিখে দেখো, উড রেদার, উইশের মতো, এই যে উইশ বলেছি না, উইশের ক্ষেত্রে ওয়ার হতে পারে, দেখো এখানে ওয়ার হয়েছে, অনেকে এটা জানে না। জেন উড রেদার মানে জেন উইশেস দ্যাট ইট ওয়ার উইন্টার নাও, ইস এখন যদি শীতকাল হতো, তার মানে এখন কিন্তু কি না, শীতকাল নয়, প্রেজেন্ট বোঝাতে পাস্ট। এখানেও বিভার্ব আসলে সবসময় আমরা কি দিব, যে কোনো সাবজেক্টের সাথে ওয়ার ব্যবহার করব। যেমন এখানে সে বলেই দিয়েছে, দেখো ইট ইজ নট উইন্টার নাও, এখন শীতকাল নয়, এখন শীতকাল নয়। তাহলে প্রেজেন্ট বোঝাতে আমি এখানে পাস্ট দিয়ে দিব, আর পাস্ট বোঝাতে আমি বলেছি পাস্ট পারফেক্ট ব্যবহার করব। এবার আমরা আসে দেখো পাস্ট বোঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করব। এই যে দেখো সাবজেক্ট 1, আবারও সাবজেক্ট 1, উড রাদার দ্যাট, তারপর সাবজেক্ট আবার 2, দুইটা সাবজেক্ট, এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে উড রাদারের ক্ষেত্রে একই জিনিস, প্রেজেন্ট বোঝাতে চাইলে আমাকে V2 ব্যবহার করতে হবে, আর পাস্ট বোঝাতে চাইলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস V3। তোমরা জানো এটা হচ্ছে হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাড প্লাস V3, এটা যাতে ভুল না হয়। আর এখানে অবশ্যই একটা ক্লু দেয়া থাকবে, পাস্ট টেন্সের একটা ক্লু দেয়া থাকবে। এই যে দেখো উদাহরণে যাই, এখানে একটা ক্লু দেয়া আছে, দেখো উড রাদার, ইয়েস্টারডে, তাহলে জিম উড রাদার দ্যাট, দ্যাট আছে দেখো, জিল আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, দেখো জিম একটা সাবজেক্ট, জিল একটা সাবজেক্ট, আর এখানে উড রাদার আছে। এরপরে এই যে পাস্ট বোঝাতে কি হয়ে যাচ্ছে, দেখো পাস্ট পারফেক্ট, পাস্ট বোঝাতে দেখো পাস্ট পারফেক্ট, পাস্ট বোঝাতে পাস্ট পারফেক্ট। তাহলে উইল বোঝাতে হচ্ছে তোমার প্রেজেন্ট বোঝাতে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট বোঝাতে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট বোঝাতে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে দেখো এটাকে নেগেটিভ করব কিভাবে, নট দিয়ে। এই যে দেখো তিনটা নেগেটিভ করে দেখিয়েছে, উড রাদার নট, ইতিমধ্যে আমি যেটা বলেছি উড রাদার নট, উড রাদার নট। একইভাবে যদি সাবজাংটিভ হয় তাহলে কিভাবে নেগেটিভ করবা, জিম জন উড রাদার দ্যাট ইউ নট কল, এই যে দেখো কোনো টেন্স ব্যবহার করা যাবে না, শুধু বেস ফর্মের আগে একটা নট দিয়ে দিবা, নট গো, নট কাম, নট প্লে, ব্যতিক্রম নিয়ম। তাহলে নট কাম, নট প্লে, নট গো, ঠিক আছে, নট কাম, নট প্লে, নট গো। তাহলে আমরা উড রাদারের ক্ষেত্রে আবার একটু খেয়াল করে দেখো, আমি কথাগুলো কি বলেছি একটু চিন্তা করতে হবে আর কি, ঠিক আছে? উইশের মতো ইস, উড রাদার মানে আজকে থেকে মনে রাখবো উইশ। তাহলে উড রাদারের পরে কি কি নিয়ম শিখলাম আমি একটু রিভিউ করে দিচ্ছি। উড রাদারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম, এটা দ্বারা সাধারণত প্রেফারেন্স বোঝায়, পছন্দ বোঝায়। উড রাদারকে নেগেটিভ করতে হলে বলতে হবে উড রাদার নট। যদি এটাকে আমরা পাস্ট টেন্স করতে চাই, একটা সাবজেক্ট যখন থাকবে তখন উড রাদারের পরে একটা হ্যাভ ব্যবহার করব, এবং হ্যাভের পরে তারপরে আবার কি ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব আমরা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেন দ্বিতীয় বিষয় আসলো, যখন উড রাদারের ক্ষেত্রে দুটি সাবজেক্ট থাকবে, আই উড রাদার দ্যাট, এরপর আবার ইউ থাকবে, আরেকটা সাবজেক্ট থাকবে। যখন উড রাদারের আগে একটা সাবজেক্ট, আবার উড রাদারের পরে, দ্যাটের পরে আবার আরেকটা সাবজেক্ট, এখানে উড রাদারের পরে কখনো ভার্ব থাকবে না। তখন যদি নিয়মটা যদি হয় সাবজাংটিভ নিয়ম, যে কোনো টেন্স হোক না কেন কোনো সমস্যা নেই, আমি উড রাদার দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, দ্যাট ইজ কল সাবজাংটিভ। কিন্তু আমি বলেছি যখন সাবজাংটিভ উত্তরে হবে তখন কিন্তু পরের দুটি উত্তর হবে না, মানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট তখন উত্তরে থাকবে না। এবার আমরা আসি যে কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট যদি হয়, তাহলে উড রাদারের ক্ষেত্রে এখানেও দুটি সাবজেক্ট থাকবে, তখন আমরা প্রেজেন্ট বোঝাতে ভার্বটা ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ব্যবহার করব। আশা করি তোমাদের এই জিনিসটি তাহলে বুঝতে পেরেছো আর কি। ঠিক উইশের মতো প্রেজেন্ট বোঝাতে পাস্ট, পাস্ট বোঝাতে পাস্ট পারফেক্ট। দেখো এখানে যেটা বলছে যে পাস্ট কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, যে প্রেজেন্ট কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট যেটা, তখন নেগেটিভ করার জন্য ডিড নট, আর পাস্ট করার জন্য হ্যাড নট ব্যবহার করবা, ঠিক আগের মতোই। যে হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ডিড নট ওয়ার্ক, এই যে দেখো ডিড নট মানে ডোন্ট,
ঠিক আছে, এই যে ডোন্ট এর মতো মানে ডাজ ওয়ার্ক। পজিটিভ সেন্টেন্স নেগেটিভ মিনিং বলেছি আমি। তাহলে খেয়াল করে দেখো এখানে ডিড নট, তার মানে এখানে প্রেজেন্ট বোঝাতে পাস্ট ইনডিফিনিট করেছে, প্রেজেন্ট বোঝাতে পাস্ট। আর এই যে পাস্ট ক্লু আছে, পাস্ট ক্লু আছে, তাহলে পাস্ট বোঝাতে হচ্ছে পাস্ট পারফেক্ট। এই যে দেখো এটা পাস্ট পারফেক্ট, হ্যাড নট গন, হ্যাড নট গন। তাহলে প্রেজেন্ট বোঝাতে সেম একই রকম পাস্ট, আর পাস্ট বোঝাতে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট বোঝাতে পাস্ট, পাস্ট বোঝাতে কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা কখনো ভুল হওয়ার কথা নয়। তারপর একটু কমেন্ট করে জানাও যে তোমাদের এই উড রাদারের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে উড রাদারের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। একটু কমেন্ট করবে, কমেন্ট করে কনফার্ম করবে যে তুমি উড রাদারের যে নিয়মগুলো আমি পড়ালাম সেই নিয়মগুলো তুমি বুঝতে পেরেছো কিনা। উড রাদারের বাংলা অর্থ বলেছি আমি উইশ, আই উইশ আই ওয়ার এ টিচার, সেম তুমি উড দ্যাট দিয়েও বলতে পারো, উড রাদার দিয়েও বলতে পারো। এখন পর্যন্ত কেউ কমেন্ট করেনি, দেখি যারা কোনো কমেন্ট আছে কিনা, কারণ সামনে আরো কিছু নতুন পড়া আছে। আমি আবারও বলে নিই, যখন একটা সাবজেক্ট থাকবে আমি রিভিউ করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম, এটা প্রথমে আগে এটা জেনে নাও। উড রাদারের পরে বেস ফর্ম, এই যে উড রাদারের পরে V0, যেটা বলেছি আমি, উড রাদারের পরে V0। ঠিক আছে, আর এটা দিয়ে যখন দুটাকে পছন্দ করা বুঝাবো তখন আমরা মাঝখানে দেন ব্যবহার করব। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম, এই যে দেখো বেস ফর্ম, এটা বেস ফর্ম। আর এটাকে যখন আমি পাস্ট টেন্স করব তখন সাবজেক্ট কয়টা, দেখো একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট জিম। এটাকে যখন আমরা পাস্ট টেন্স করব তখন উড রাদারের পরে একটা হ্যাভ ব্যবহার করব, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে জেন উড রাদার হ্যাভ গন, দেখো এই যে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা একটা নিয়ম গেল। আর এটাকে নেগেটিভ করলে উড রাদার নট। আর উড রাদার দ্বারা কি বুঝাবে বলেছি, বলো প্রেফারেন্স বুঝাবে। উড রাদার দ্বারা কি বুঝাবে বলেছি বলো তো, প্রেফারেন্সকে ইন্ডিকেট করবে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেন উড রাদার যখন দুটি সাবজেক্ট থাকবে তখন তিনটা নিয়ম পড়তে হবে আমাদের। যখন দুটি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, উড রাদার দ্যাটের পরে আরেকটা সাবজেক্ট থাকবে, তখন যদি সাবজাংটিভ হয়, এটা একটা বিশেষ নিয়ম, আমি বলেছি এটা না বুঝলে সমস্যা নেই, পরে এটার উপর আলাদা নিয়ম আছে, আলাদা লেকচার আছে। যে সাবজাংটিভের নিয়মে যদি হয় তাহলে যে কোনো সাবজেক্টের পরে বেস ফর্ম হয়। তার মানে হি কাম বলতে হয়, হি কামস বলা যাবে না। যেমন এখানে বলেছে হি টেক্স, এই যে দেখো এখানে বলেছে হি টেক, কিন্তু টেক্স বলা যাবে না। ঠিক আছে, তাহলে এটা গেল, এটা হচ্ছে সাবজাংটিভ। কিন্তু আরো দুটা নিয়ম আমরা শিখলাম যে যদি দুটি সাবজেক্ট থাকে তাহলে প্রেজেন্ট বোঝাতে এই ভার্বটা হয়ে যাবে পাস্ট। এই যে দেখো ওয়ার্কড পাস্ট টেন্স, ওয়ার্কড, ওয়্যার পাস্ট টেন্স, প্রেজেন্ট বোঝাতে ভার্বটা হয়ে যাচ্ছে পাস্ট। ঠিক আছে, কিন্তু এটা যখন থাকবে তখন কিন্তু সাবজাংটিভ অ্যান্সারে থাকবে না, নাহলে তো তুমি কনফিউজড হয়ে যাবে কোনটা উত্তরে আসবে। দেখবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় এসেছে, এখান থেকে অনেকবার প্রশ্ন, একবারে এখানে কি করেছে সাবজাংটিভ দিলে বাকি উত্তর দেয়নি, আবার যদি অন্য উত্তরগুলো দেয় তাহলে সাবজাংটিভটা দেয়নি আবার। ঠিক আছে, একই রকম। আর পাস্ট বুঝাতে চাইলে আবার তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট বুঝবো কিভাবে, ক্লু দেয়া থাকবে, যেখানে ক্লু দেয়া আছে ইয়েস্টারডে, তখন আমাকে এখানে আর পাস্ট ব্যবহার করা যাবে না, তখন এখানে আমাকে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট। তখন এখানে আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এবার আশা করি বুঝতে পেরেছো, সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তারপরে বাকিগুলো তো আমি বলেছি। এই যে দেখো এবার উদাহরণে আসি, তাহলে একটু খেয়াল করবা। একটা সাবজেক্ট আছে জর্জ, দেখো একটা সাবজেক্ট জর্জ উড রেদার স্টে, এই যে দেখো ভার্বের বেস ফর্ম। এখানে দুইটা কাজ নাই, এই জন্য দেন নাই, যদি দুইটা কাজ থাকতো তাহলে দেন থাকতো, দেন থাকতো। কিন্তু এটা হচ্ছে সাবজাংটিভ, দেখো উড রেদার দ্যাট ইউ। ঠিক আছে, এটা হচ্ছে টু নাইট, এটা সাবজাংটিভ। এখানে দেখো কল ব্যবহার করা হয়েছে, বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা একটা সাবজেক্টকে আমরা উড রেদার মাঝখানে যদি দেন থাকে, এই যে ড্রিঙ্ক কফি, দেন তোমার কি কোক। ঠিক আছে, দুটি জিনিসের মধ্যে তুলনা, এই জন্য দেন ব্যবহার করছি আমরা। এটাকে নেগেটিভ করব কি দিয়ে, আমি বলেছি নট দিয়ে, নট দিয়ে। ঠিক আছে, উড রেদারের পরে নটটা ব্যবহার করতে হবে। আর আমরা যদি প্রেজেন্ট বুঝাতে পাস্ট হয়ে যাবে, তাহলে পাস্টকে নেগেটিভ করব কি দিয়ে, ডিড নট দিয়ে। এই যে নাও আছে, এই যে দেখো দেখো এখানে নাও আছে, এই যে দেখো নাও, তাহলে প্রেজেন্ট বুঝাতে এটা পাস্ট হয়ে যাবে, তাহলে ডু নটটা কি হয়ে যাবে, ডিড নট হয়ে যাবে। ডু নটটা কি হয়ে যাবে, ডিড নট হয়ে যাবে। কিন্তু এখানে দেখো পাস্ট টেন্সের ক্লু দেয়া আছে, এখানে পাস্ট টেন্সের ক্লু দেয়া আছে, তাহলে ক্লু যখন দেয়া থাকবে তখন এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখো এটা হয়ে গেছে পাস্ট
পারফেক্ট। ঠিক আছে, এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তবুও আমি একটু তোমাদের পরীক্ষা নিচ্ছি, এখানকার উত্তরটা কি হবে একটু কমেন্ট করে জানাবে তোমরা। এটা কি হবে একটু কমেন্ট করে জানাও, আমরা 1-2 মিনিট এর মধ্যে একটু করতে পারি, দেখি কে জানে এটা, কয়জন এটার উত্তরটা বলতে পারে দেখো তো। আস্তে আস্তে কিন্তু ডিফিকাল্ট পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। এটার অ্যান্সারটা কি হতে পারে দেখো, উড রাদারের প্রথমটি অ্যান্সারটা কি হবে? প্রথম 2টি 3টি উত্তরে করতে পারো বা 4 নাম্বার পর্যন্ত করতে পারো। প্রথম 4টি করতে পারো। তোমরা 4টে করতে থাকো, আমি একটু কমেন্টগুলো পড়ি আর কোনো সমস্যা আছে কিনা। না, সাধারণত কমেন্টে আর ওরকম কোনো প্রবলেম নেই তোমাদের। হ্যাঁ, গুড। প্রথমটা স্টে হবে, উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে একটা সাবজেক্ট, তাহলে উড রাদারের পরে ভার্বের যা আছে তাই থাকবে, বেস ফর্ম হয়ে যাবে। পরেরটা লাস্ট নাইট, একটা ক্লু দেয়া আছে, তাহলে এটাকে পাস্ট টেন্স করবা কিভাবে বলো? পরেরটা ক্লু দেয়া আছে, এটা পাস্ট টেন্স কিভাবে হবে? 2 নাম্বারটা একটা ক্লু দেয়া আছে, তাহলে ওটাকে পাস্ট করবা কিভাবে? ওটাকে পাস্ট করবে কিভাবে? এবার 2 নাম্বারটা, 2 এর উত্তরটা চেষ্টা করো। একজন উত্তর দিয়েছে, তাহলে লাস্ট নাইট থাকলে এটা একটা সাবজেক্ট, মিস্টার জোনস একটা সাবজেক্ট, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, এটা কি হয়ে যাবে? হ্যাভ স্টেইড। এটা হয়ে যাবে হ্যাভ স্টেইড, এটা হয়ে যাবে হ্যাভ স্টেইড। গুড। সাদিয়া উত্তর দিয়েছে, এটা হয়ে যাবে হ্যাভ স্টেইড। গুড। আর এখানে দেখো এটা প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট, এখানে কোনো পাস্ট টেন্সে কোনো ক্লু নাই। 3 নাম্বারটা দেখো, কোনো ক্লু দেয়া নেই, তাহলে দেখো পুলিশম্যান উড রাদার ওয়ার্ক অন স্যাটারডে দেন অন সানডে, অর্থাৎ রবিবারের পরিবর্তে সে বরং শনিবারে কাজ করাটাই তার ভালো লাগে, তাহলে এখানে যা আছে তাই থাকবে, ওয়ার্ক, এখানে যা আছে তাই থাকবে। এখানেও দেখো প্রেজেন্ট ক্লু দেয়া আছে, এই যে ডু, প্রেজেন্ট, প্রেজেন্ট ক্লু দেয়া আছে। প্রেজেন্ট ক্লু দেয়া থাকলে আমরা এটা কি ব্যবহার করব? পাস্ট, এই যে এটা পাস্ট হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? স্টাডিড। মারিয়া উড রাদার দ্যাট দ্যাট উই স্টাডিড। তবে সাবজাংটিভ বলে কি হতো? স্টাডি, কিন্তু এখানে কিন্তু কোনো ক্লু নাই, কোনো ক্লু দেয়া নেই, তাহলে এটা আমরা স্টাডিডটাই ব্যবহার করব, স্টাডিডটাই ব্যবহার করব। তো আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো, বাকিগুলো তোমরা নিজেরাই ঘরে প্র্যাকটিস করে নিও, তারপরে যদি না বুঝো আমি তো আছি। ঠিক আছে, ওকে, এবার আসি আমরা আরেকটা, আর 10 মিনিট ধৈর্য ধরো। উড লাইক, এটা আরেকটা ব্যতিক্রম স্ট্রাকচার। উড লাইক মানে আসলে মূলত তুমি যেটা চাও, এটা একটা ফর্মাল চাওয়া। আই ওয়ান্ট টু যেটা, সেটাকে তোমরা আই উড লাইক টু দিয়ে বলতে পারবে, সেটা আই উড লাভ টু দিয়েও বলা যায়, আই লাইক টু দিয়েও বলা যায়, বাট উড লাইক ইজ ভেরি ফর্মাল। ঠিক আছে, ভেরি ফর্মাল। এখন হয়তো প্রশ্ন করতে পারো যে আই লাইক আর আই উড লাইক এই দুটোর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, মনে রাখবে আই লাইকের পরে আই লাইক প্লেইংও বলতে পারি, আই লাইক টু প্লেও বলতে পারি। তার মানে লাইকের পরে আমি টু প্লাস ভার্বও দিতে পারি, আবার ভার্ব প্লাস আইএনজিও ব্যবহার করতে পারি আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আশা করি এটাতে কোনো সমস্যা হবে না তোমাদের। কিন্তু যদি উড লাইক হয় তাহলে এটার সাথে শুধুই টু প্লাস ভার্ব ব্যবহার করা যাবে, এটার সাথে শুধুই টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। এটা একটা চাওয়া, আমি বলেছি এটা ফর্মাল একটা চাওয়া, এটা ইংরেজির যে কোনো জায়গায় এটা খুব লাগে, খুব প্রয়োজন হয়, বিশেষ করে তুমি অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে আই উড লাইক টু টক টু ইউ, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, তাহলে এটা এক ধরনের চাওয়া। ঠিক আছে, ইনভাইট সামওয়ান টু ডু আর কি, তাহলে এটা এক ধরনের চাওয়া। তাহলে উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি, এই যে দেখো উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি। ঠিক আছে, উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি। আই উড লাইক টু ভিজিট জাপান, উই উড লাইক টু অর্ডার নাও প্লিজ, এই যে দেখো উড লাইক টু বি ইলেক্টেড, would like to study, would you like to see, তাহলে এখানে কখনো আইএনজি ব্যবহার করা যাবে না, এই স্ট্রাকচারগুলোতে কখনো কি করা যাবে না? আইএনজি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কোনো কিছু নাই, জাস্ট এটাকে নেগেটিভ আগের মতো উড নট লাইক এভাবে নেগেটিভ করবা আগের মতোই। আর লাইক হলে দুটোই হতে পারে, আইএনজি হতে পারে, টুও হতে পারে, দুটোই হতে পারে, আইএনজি হতে পারে, টুও ব্যবহার করতে হতে পারে। এবার আমরা আসি, দেখো কুড, মে এবং মাইট, এগুলোর অর্থ অনেকটাই কাছাকাছি, এটাই তোমাদের একটু বুঝতে হবে, এগুলোর অর্থ অনেকটাই কাছাকাছি।
ঠিক আছে, অনেকটাই কাছাকাছি। অলদো কুড ইজ ইউজড ইন কন্ডিশনাল, তোমরা জানো কুডটাকে আমরা কন্ডিশনালে ব্যবহার করেছি। ইট ক্যান অলসো বি ইউজ টু মিন পসিবিলিটি, দেখো এটা পসিবিলিটি বোঝাতে এটা ব্যবহৃত হতে পারে। ইন দিস কেস কুড, মে, মাইট, একটা নতুন জিনিস শিখতেছো, এগুলোর মিন দ্য সেম মিনিং, ঠিক আছে, কিন্তু আমাদের বইতে কিন্তু নাই, এগুলো কিন্তু আলাদা আলাদা মিনিং। যেমন কুড পাস্ট টেন্স মনে করি আমরা, মাইটকে পাস্ট টেন্স মনে করি না, ঠিক আছে। প্রেজেন্ট মিনিংয়েও এই তিনটা জিনিস ব্যবহৃত হতে পারে, এটা একটু খেয়াল করো। দ্য স্পিকার ইজ নট শিওর অফ দ্য স্টেটমেন্ট মেড হোয়েন ইউজিং দিস মডেলস, দেখো ইট মাইট রেইন টুমরো, দেখো টুমরোর সাথে তোমরা মাইট কখনোই ব্যবহার করোনি, একটা ব্যতিক্রম নিয়ম, দেখো কখনোই তোমরা ব্যবহার করোনি, তাহলে ইট মাইট রেইন টুমরো, কিন্তু এটার মিনিং কি তাহলে দেখো, ইট উইল পসিবলি রেইন টুমরো, আগামীকাল সম্ভাবনা আছে বৃষ্টি হবে, আগামীকাল সম্ভাবনা আছে বৃষ্টি হবে। সেম জিনিস ইট মে রেইন টুমরো, একই মিনিং, তাহলে তিনটা ভার্ব যে একই অর্থ প্রকাশ করা যেতে যায়, এটা আমাদের বাংলাদেশি যারা লার্নার আছে তাদের কাছে এটা একটা অড লাগে, বা আমরা বুঝতে একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। কুড দিয়ে আবার টুমরো বুঝাই কিভাবে, ঠিক আছে, এটার অর্থ কি দেখো, ইট মে রেইন টুমরো, ইট কুড রেইন টুমরো, মানে মেবি ইট উইল রেইন টুমরো, সম্ভবত আগামী দিন বৃষ্টি হবে, কুড বললে বলতে হবে সম্ভবত আগামী দিন বৃষ্টি হবে আর কি, ঠিক আছে, পসিবলি, সবগুলো সম্ভবত। তাহলে এখানে মে বি একটা অ্যাডভার্ব, এখানে কিন্তু মে আর বি আলাদা কোনো ওয়ার্ড না, এটা আবার অনেকে জানে না। মে বি যদি আলাদা লিখি তাহলে এটা ভার্ব, আর মে বি যদি একসাথে লিখি তাহলে প্রবাবলি, যে পসিবলি বা প্রবাবলি, এটা ঠিক আছে, যে মে বি দেখো একসাথে লেখা হয়েছে, এটা একসাথে লেখা হয়েছে, ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো। তাহলে মে বি ইজ এ কম্বিনেশন অফ মে এন্ড বি, বাট ইট ইজ নট ওয়ান ওয়ার্ড, ইট ইজ নট অ্যান অক্সিলারি, ইট মিনস দ্য সেম অ্যাজ পারহ্যাপস, এই যে দেখো প্রবাবলি বা পারহ্যাপস, এটা বুঝতে পেরেছো। তাহলে এত ব্যতিক্রম জিনিসগুলো আশা করি তোমরা এমনিতে বইতে খুঁজে পাবে না, তাহলে তুমি দেখে নিতে পারো পরে, এগুলো সেম মিনিং হতে পারে, যে দেখো মাইট, নেক্সট উইকের ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়েছে, মে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, টুমরোর ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়েছে, তারপর টু নাইটের ক্ষেত্রে মে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, আবার আই ডোন্ট নো হোয়াট জেম ইজ কুড ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট মিনিং এ, এগুলো প্রেজেন্ট মিনিং এ সবগুলো ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট মিনিং এ। তাহলে আজকে আমরা ব্যতিক্রম এক জিনিস জানলাম, যে এগুলো দ্বারাও যে প্রেজেন্ট টেন্সে প্রকাশ করা যায়, সেটা সাধারণত আমরা অন্য বইগুলোতে খুঁজে পাই না, বা সাধারণত সেগুলো আমরা চেষ্টা করি না বর্ণনা করার জন্য। এবার আসি, আমরা জানি শুড হচ্ছে এক ধরনের অ্যাডভাইস বা অব্লিগেশন, এই যে এখানে বলেই দিয়েছে এ রিকমেন্ডেশন, advice or obligation, ঠিক আছে, an obligation, she must for further explanation। এরপরে দেখো যে হেনরি শুড স্টাডি টুনাইট, তাহলে মানে এটা একটা অ্যাডভাইস করলা তুমি। ওয়ান শুড এক্সারসাইজ ডেইলি, এটাও তুমি অ্যাডভাইস করলা, ঠিক আছে, অ্যাডভাইস। মারিয়া শুড গো অন এ ডায়েট, ঠিক আছে, এটাও তুমি কাউকে কি করলে, অ্যাডভাইস করলে এক ধরনের। ইউ শুড সি এ ডক্টর অ্যাবাউট দিস প্রবলেম, ঠিক আছে, এটাও এক ধরনের অ্যাডভাইস। তাহলে সাধারণত রিকমেন্ডেশন বা অ্যাডভাইস, এগুলো রিকমেন্ডেশন বা অ্যাডভাইস, কখনো কখনো এটা অব্লিগেশন সেন্সে ব্যবহৃত হতে পারে, ওকে। দেন দেখো শুড দিয়েও যে তোমার মানে বোঝানো যায়, আই এক্সপেক্ট বোঝানো যায়, এটা একটু ব্যতিক্রম, যে এক্সপেকটেশন বোঝানো যায় শুড দিয়ে। দেখো ইট শুড রেইন টুমরো, বৃষ্টি হওয়া উচিত, তার মানে আমি আশা করি যে বৃষ্টি হোক, এটাই চাই আমি। তাহলে মজার বিষয় না, মাই চেক শুড অ্যারাইভ নেক্সট উইক, আই এক্সপেক্ট ইট টু অ্যারাইভ নেক্সট উইক, আমি আশা করি আগামী সপ্তাহে এটা পৌঁছাক, এই যে দেখো আগামী সপ্তাহে এটা পৌঁছাক। তাহলে শুডের আরেকটা মিনিং হচ্ছে এক্সপেকটেশন, ঠিক আছে, এক্সপেকটেশন। হি শুড সলভ ইট, তার মানে আই এক্সপেক্ট হিম টু সলভ ইট, আমি চাই যে সে এটা কি সমাধান করুক আর কি, ঠিক আছে। দেন আবার একটু আসো, যে এগুলো দিয়ে যে প্রায় কাছাকাছি মিনিং বুঝায়, আরেকটা ব্যতিক্রম জিনিস একটু জেনে নাও, এগুলো দিয়েও প্রায় কাছাকাছি মিনিং বোঝানো যায়, ঠিক আছে। এইগুলো এই যে একটু দেখে নাও, হ্যাড বেটার, তারপরে শুড, অট টু, বি সাপোজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে এগুলো দ্বারাও যে প্রায় কাছাকাছি মিনিং প্রকাশ করে সেটা একটু দেখতে পারো। এই যে দেখো এক ধরনের সেন্টেন্সই বুঝিয়েছে, জন শুড স্টাডি টুনাইট, John had better study tonight, John had better study tonight, John ought to study tonight, John is supposed to study tonight। তাহলে এটা দ্বারা যে মানে শুডের একটা ব্যবহার, এই যে the expression had better, ought to and be supposed to generally mean the same as should in either of the two definition। আগের দুইটার মতোই এই দুইটা সেন্টেন্সও কি হতে পারে, তোমার অ্যাডভাইস, অব্লিগেশন, এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, রিকমেন্ডেশন, আবার কি এক্সপেকটেশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে
পারে, আগের যে কথাগুলো বলেছে সেই কথাগুলোতে এটা ব্যবহৃত হতে পারে। তাহলে একদমই ব্যতিক্রম জিনিসগুলো আমরা জেনে নিলাম। দেন এরপর আসে হচ্ছে মাস্ট। মাস্টের অনেকগুলো মিনিং আছে। সাধারণত স্ট্রং অ্যাপ্লিকেশন, তোমার অব্লিগেশন, এই যে দি স্ট্রঙ্গার দেন শুড, এটা হচ্ছে শুডের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, তার মানে উইথ শুড দ্য পারসন হ্যাজ সাম চয়েস অন ওয়েদার অর নট টু অ্যাক্ট, বাট উইথ মাস্ট দ্য পারসন হ্যাজ নো চয়েস। দেখো পার্সনের সামনে যখন কোনো চয়েস না থাকে তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা মাস্ট ব্যবহার করব। ঠিক আছে, মাস্ট মানে অবশ্যই অব্লিগেশন। তাহলে ওয়ান মাস্ট এন্ডোর্স, চেক প্রদান করবে, এ চেক তোমার স্বাক্ষর প্রদান করবে বিফোর ওয়ান ক্যাশেস ইট। জর্জ মাস্ট কল, এই দেখো বাধ্যতামূলক, মাস্ট কল, মাস্ট কিপ, মাস্ট হ্যাভ গ্যাসোলিন, অবশ্যই গ্যাসোলিন থাকতে হবে টু রান, এটা চালাতে, অটোমোবাইলটা গাড়িটা চালাতে হলে। মাস্ট পাস, অবশ্যই। মাস্ট বি কেপ্ট, ঠিক আছে, মাস্ট বি কেপ্ট। তা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো লজিক, এটা পরীক্ষায় বেশি আসে, এই জিনিসটি পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, লজিক। লজিক মানে কি, আগে একটা সেন্টেন্স দেয়া থাকবে, আর লজিকের ক্ষেত্রে এখানে তুমি সবসময় কি ব্যবহার করতে হবে? মাস্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, মাস্ট ব্যবহার করতে হবে, সেটা আমরা একটু দেখাই কিভাবে ব্যবহার করা হয়। যে জনস লাইটস আর আউট, ঠিক আছে, কারণ তার লাইটটা হয়তো বন্ধ বা এখন লাইটটি দেওয়া নেই, তাহলে আমরা অনুমান করতে পারি হি মাস্ট বি অ্যাসলিপ, সে ঘুমে আছে, সে অবশ্যই ঘুমে থাকবে। তাহলে এটা এক ধরনের অ্যাজাম্পশন, অ্যাজাম থেকে যে অ্যাজিউম সামথিং, এই যে দেখো অ্যাজিউম সামথিং, লজিক্যাল কনক্লুশন, এটাকে বলা হয় লজিক্যাল, একটা লজিক। ওই যে আগে লজিক আছে লাইটটা বন্ধ, তার মানে সে অবশ্যই ঘুমে থাকবে, সে অবশ্যই ঘুমে থাকবে। তাহলে এই ধরনের একটা ক্লু আগে দিয়ে দিবে। দেখো তুমি ঘর থেকে বের হয়ে দেখতেছো যে রাস্তা ভেজা, তার মানে তুমি চিন্তা করলা যে ঠিক আছে রাস্তা ভেজা, তার মানে বাইরে মনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে থাকবে। ঠিক আছে, তার মানে তুমি ঘরে বসে, তোমরা মনে করো ক্লাস নিচ্ছি আমি, একটা ছেলে আসলো তার সারা শরীর ভেজা, তাহলে তুমি অনুমান করতেছো বাইরে মনে হয় তাহলে অবশ্যই বৃষ্টি হচ্ছে, ইট মাস্ট বি রেইনিং। ঠিক আছে, তার মানে আমাকে সেন্সটা বুঝতে হবে, তার সারা শরীর ভেজা দেখে আমি বুঝলাম ইট মাস্ট বি রেইনিং। তাহলে চলমান বুঝালে আমরা কন্টিনিউয়াস ব্যবহার করব। আবার এটা বি ভার্বের পরে অ্যাজিটিভ, এই যে স্লিপটা কিন্তু অ্যাজিটিভ, এটা কিন্তু ভার্ব না, এটা কিন্তু অ্যাজিটিভ, এই জন্য আমরা অ্যাসলিপ শব্দটি ব্যবহার করব। লজিক, তাহলে লজিকে কি কি হতে পারে আবার একটু খেয়াল করে দেখো। যে মনে করো যে একজনের লাইনটা বিজি, তার মানে হি মাস্ট বি স্পিকিং বা হি মাস্ট বি টকিং টু এনি আদার এলস, অন্য কারোর সাথে হয়তো কি হচ্ছে, কথা বলছে আর কি, অন্য কারোর সাথে কথা বলছে, সেটা বোঝাতে এটা ব্যবহার করতে হবে। এরপরে দেখো হ্যাভ টু, এটাই লাস্ট আমরা আলোচনা করবো আজকে। হ্যাভ টু সিউডো মডেল বলা, ইতিমধ্যে আমরা সিউডো সাবজেক্ট পড়ে এসেছি, এখন আমরা শিখবো হচ্ছে সিউডো মডেল মানে ছদ্ম। এই সিউডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম, এই শব্দের অর্থ হচ্ছে ছদ্ম। তাহলে মাস্ট মিনিং কমপ্লিট অব্লিগেশন, মাস্ট মিনিং কি কমপ্লিট অব্লিগেশন। তাহলে কমপ্লিট অব্লিগেশন মানে কি দেখো, এইটা একটু খেয়াল করো, দেখো যে টুডে হ্যাজ টু কল, হ্যাজ টু কল, মাস্টের মতোই জর্জ হ্যাজ টু কল, তাহলে হ্যাভ টু হ্যাজ টু হতে পারে, কিন্তু মাস্টের ক্ষেত্রে আবার এস বাই এস দেওয়া যায় না, কিন্তু জর্জের ক্ষেত্রে থার্ড পার্সন হওয়ার কারণে মাস্ট টু হ্যাজ টু হয়ে যাবে। হি ইজ ইন্স্যুরেন্স এজেন্ট টুডে, আজকে তাকে অবশ্যই ফোন করতে হবে, মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এখানে কোনো অল্টারনেটিভ নেই। তারপর ফার্মাসিস্ট হ্যাজ টু কিপ এ রেকর্ড, তাকে একটা রেকর্ড রাখতে হবে অফ দ্য প্রেসক্রিপশনস দ্যাট আর ফিল্ড, যেটা পূরণ করা হয়েছে। ফর এ পাস্ট অব্লিগেশন, আর এই হ্যাজ টুরই পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু, এই হ্যাজ টুর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু। ঠিক আছে, হ্যাজ টুর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু। একইভাবে তাহলে আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু আমাকে করতে হয়েছিল, আই হ্যাভ টু গো, আই হ্যাড টু গো, আই হ্যাভ টু গো এটা পাস্ট টেন্স হয়ে যাবে আই হ্যাভ টু গো। ঠিক আছে, আই হ্যাড টু গো, তাহলে আই হ্যাভ টু প্লে, আই হ্যাড টু প্লে, আই হ্যাভ টু প্লে, আই হ্যাড টু প্লে। আচ্ছা, এখানকার সবগুলো মিনিং সেম, এখানকার চিন্তার কিছু না। এখানে তোমাদের যেটা আমি বললাম ব্যতিক্রম শিখালাম যে বি সাপোজ টু, এখানে যতগুলো দেখলা তুমি সবগুলোর মিন একই রকম, একই অর্থ, কাছাকাছি, খুব বেশি সম্ভাবনা অর্থে বেশি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে মডেলের পরে পারফেক্টিভ যেটা, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা যদি পারফেক্টিভ বলতে আসলে কি, যে কোনো মডেলের পরে একটা হ্যাভ ব্যবহার করবা, এবং হ্যাভের পরে কি ব্যবহার করবা, হ্যাভের পরে দেখো এই হ্যাভ ব্যবহার করবা, এবং হ্যাভের পরে কি ব্যবহার করবা দেখো আরেকটা ভার্বে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আর এগুলো পড়ে নিবা তোমরা। দেখো এইটা দেখো, এই যে পারফেক্টিভ কুড হ্যাভ মাইট, তারপরে পারফেক্টিভ মানে হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাভ প্লাস ভি থ্রি।
যেমন এখানে দেখো কি বলেছে, ইট মে হ্যাভ রেইন লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট আছে তাহলে এটা পারফেক্টিভ মানে পাস্ট, গত রাতে বৃষ্টি হয়ে থাকতে পারে, ঠিক আছে, বাট আই এম নট শিওর, তাহলে এটা যেহেতু অতীতের কথা বলছে এই জন্য মে হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য কজ অফ ডেথ কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া, তার মানে অলরেডি সে মারা গেছে কিন্তু, ঠিক আছে, কুড হ্যাভ বিন, এই যে দেখো বিন ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে দেখো ইয়েস্টারডে দেওয়া আছে তাহলে কি হবে, মাইট হ্যাভ গন টু দ্য মুভি ইয়েস্টারডে, গতকাল সে মুভিতে গিয়ে থাকতে পারে, গতকাল সে মুভি দেখতে গিয়ে থাকতে পারে বা মুভিতে গিয়ে থাকতে পারে। তাহলে যখন পাস্ট টেন্স ব্যবহার করব তখন কুড মে মাইট এর পরে একটা হ্যাভ ব্যবহার করব, তারপরে কি ব্যবহার করব, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ এর পরে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এখানে শুডের একটা আমরা পারফেক্টিভ জেনে নেই, সেটা হচ্ছে যেটা আমাদের উচিত ছিল কিন্তু হয়তো করিনি, সেটা শুড হ্যাভ ডান হয়, সেটাকে বলে শুড এর পরে হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে দেখো শুড হ্যাভ ডান, এটা একটু মনে রাখবা, শুড হ্যাভ ডান। তাহলে জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, আজকে তার পোস্ট অফিসে যাওয়া উচিত ছিল, তার মানে সে যায় না, এই যে দেখো হি ডিড নট গো টু দ্য পোস্ট অফিস। তাহলে ইউ শুড হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল, তার মানে ইউ ডিড নট কাম, তুমি আসো নাই, ঠিক আছে, ইউ ডিড নট কাম। তোমার পরিশ্রম করা উচিত ছিল, তার মানে তুমি করো নাই। এই যে দেখো মারিয়া শুড নট হ্যাভ কল্ড জন লাস্ট নাইট, গত রাতে মারিয়ার জনকে ডাকা উচিত হয়নি, তার মানে সে ডেকেছিল, এই যে দেখো হি ডিড কল, তার মানে ডেকেছিল। ডিড কল মানে বুঝো তো এমপ্যাসিস করার জন্য, এটা এমপ্যাসিস করার জন্য ব্যবহার করা হয়, ডিড কল, সে ডেকেছিল, তার মানে তার ডাকা উচিত ছিল না কিন্তু সে ডেকেছিল। দ্য পুলিশম্যান শুড হ্যাভ এ রিপোর্ট অ্যাবাউট দ্য বালগারি, হি ডিড নট মেক এ রিপোর্ট, অর্থাৎ সে তার রিপোর্টটা করা উচিত ছিল কিন্তু কি করেনি, সে করেনি, তার মানে সে এই রিপোর্টটি তৈরি করেনি বা রিপোর্টটি করেনি। তাহলে মৌলিক জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবা যে আমরা যে নিয়মগুলো পড়ছি এটা কখনো কি হবে না, তোমার কখনো তোমার সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছো আর কি, ঠিক আছে। এটার মানে তো জানো, এটার মানে জানো, এটা এই শব্দটার মানে জানো, এই শব্দটার মানে হচ্ছে চুরি, এক ধরনের চুরি আর কি, অবৈধভাবে কোনো রুমে ঢুকে পড়া আর কি, একটা মানে অপরাধ করার উদ্দেশ্যে কোথাও ঢুকে পড়া। তার মানে তাহলে শুড হ্যাভ ডান, শুড হ্যাভ ডান, এটা বুঝতে পেরেছো তাহলে আশা করি, শুড হ্যাভ ডান, করা উচিত ছিল। যেমন তোমাদেরকে আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ, ঠিক আছে, ইউ শুড হ্যাভ বিন। হ্যাঁ, ওই যে ইতিমধ্যে গতদিন আমরা যেটা দেখালাম, তো গতদিন দেখেছি, আগামী দিনও দেখাবো, আবার প্রশ্নগুলো আবার দেখাবো আর কি। হ্যাঁ, এখানে আছে, এখানেই আছে, ক্লিপ স্টোভেলের মধ্যে আছে, প্রশ্নগুলো দেয়া থাকবে আর কি, এই ক্লুগুলো দেয়া থাকবে, ক্লুগুলো দেয়া থাকবে, ঠিক আছে, ক্লুগুলো দেয়া থাকবে, আর ক্লু দেখেই তোমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো হবে কিনা, কোথায় হবে। জাস্ট আগে মিনিংগুলো বুঝে নাও, আগামী দিন ক্লাসে আবার এটার প্র্যাকটিসগুলো দেখাবো। এই যে আছে, পরে আছে দেখো, এই যে মাস্ট পারফেক্টিভ, এগুলো সবগুলো দেয়া আছে। আমার সেটা আর পারফেক্টিভ একটু আলোচনা করলেই এই যে এক্সারসাইজগুলো দেয়া আছে, এগুলো একটু করবা, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে থাকবে। এই যে দেখো একটা জিনিস দেয়া আছে, ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো করেছিল, তার মানে সে পড়াশোনা করে থাকবে, মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড, ঠিক আছে, শি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড, ঠিক আছে, এই যে ক্লু দেয়া আছে, একটা ক্লু দেয়া থাকবে এরকম। আর খারাপ করেছে, তার মানে তার পড়াশোনা করা উচিত ছিল, শি শুড হ্যাভ স্টাডিড হার্ড। তাহলে দেখো, এটাকে বললাম মাস্ট হ্যাভ, এটাকে বললাম শুড হ্যাভ, এটা আসতেছে, এটা একটু পড়ে নেই, শেষ, আর 2 মিনিট। আচ্ছা, শুড হ্যাভ গেল এটা, এবার দেখো ওয়াজ সাপোজ টু, এখানে তো বুঝবা, এটা দেয়া আছে, এটা যে সেম অ্যাজ শুড প্লাস পারফেক্টিভের তোমার ওয়াজ সাপোজ টু দাও, এটা করার কথা ছিল, করে নাই, এটা কি মিনিং, এই যে জন ওয়াজ সাপোজ টু গো টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, তার যাওয়ার কথা ছিল, এটার মানেও সেম, শুডের মতোই মিনিং, সেম মিনিং, শুড প্লাস পারফেক্টিভের মিনিং এটা সেম, এটা মনে রাখবা। ওই পুলিশম্যান ওয়াজ সাপোজ টু মেক এ রিপোর্ট, কিন্তু সে রিপোর্ট করেনি, ঠিক আছে, তৈরি করেনি আর কি। তার মানে তুমি শুড হ্যাভ ডানের জায়গায় ওয়াজ সাপোজ টু ডু ব্যবহার করতে পারো, শুড হ্যাভ ডানের জায়গায় ওয়াজ সাপোজ টু ডু ব্যবহার করতে পারো। আচ্ছা, এবার আসো দেখো মাস্ট প্লাস পারফেক্টিভ, এটা হচ্ছে সে করে থাকবে। যেমন দেখো, এই যে গ্রাস ইজ ওয়েট, তার মানে তুমি ঘুম থেকে উঠে দেখলা রাস্তাঘাট ভেজা, তুমি মনে মনে অনুমান করছো রাতে যে ঘুমাইছি, ডিপলি ঘুমাইছি, আমি জানি না কি হয়েছে, তাহলে গত রাতে বৃষ্টি হয়ে থাকবে। দেখো, ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট আছে, এই জন্য মাস্ট হ্যাভ এর পরে, মাস্টের পরে হ্যাভ দিতে হবে। তার মানে সম্ভবত গতদিন কি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, সম্ভবত বৃষ্টি হয়েছিল। টনিস লাইটস আর আউট, দেখো তার লাইটটি নাই, তার মানে সে ঘুম গিয়ে থাকবে,
ঠিক আছে, ঘুমিয়ে থাকবে। হি মাস্ট হ্যাভ গন টু স্লিপ, ঘুমাতে গিয়ে হি প্রবাবলি ওয়েন্ট টু স্লিপ, এই যে ঘুমাতে গিয়েছিল। এবারে দেখো ডিড ভেরি ওয়েল, এই যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো ডিড ভেরি ওয়েল। যখন পরীক্ষায় ভালো করে করবে তখন তুমি কি বলবা, ও অনেক পড়াশোনা করে থাকবে, সে করুক বা না করুক, তাহলে কি হয়ে যাবে, she must have studied hard, she must have studied hard, she probably studied, আমি জানি না। আর যখনই ফেল করবে তার মানে উল্টা হয়ে যাবে, must not have studied অথবা should have studied। এটা এই উল্টাটা কি হবে, পড়াশোনা করা উচিত ছিল। যখন ফেল করবে তখন আসবে তা সে পড়াশোনা করে থাকবে না, করে নাই, এটাই বুঝাবে, করে নাই। আর না হলে বলতে পারো should have studied, পড়াশোনা করা উচিত ছিল, যেটা ওই যে এটা দিয়ে আমি বললাম আর কি। দেখো এই যে এটা দিয়ে বললাম যে সে পরীক্ষায় ভালো করেছিল, তার মানে she should have must have studied very hard। পরীক্ষা খারাপ করলো, তাহলে দেখো she should have studied hard, এটা হচ্ছে must have studied hard, এটা হচ্ছে should have studied hard, কারণ সে পরীক্ষা খারাপ করেছে, পড়াশোনা করা উচিত ছিল, আর নেগেটিভ করলে হবে must not have done, must not have done। তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তবুও এক্সারসাইজ করতে গেলে আবার পাবা, ভিডিওটা আবার দেখবা, এরপরে যখন আমি প্রশ্ন সলভ করাবো, সমাধান করাবো, তখন তোমার আরো যে এইগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমার আশা করি সেই সমাধানটাও থেকে যাবে তোমাদের। ওকে, তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো আজকে আর কন্টিনিউ করছি না, ভালো থাকবে তোমরা। অনেকটুকু আমরা আলোচনা করলাম, আগামী দিনে আমরা এইখান থেকে শুরু করব, এবং এখানে অনেক কিছু আছে, এক্সারসাইজগুলো তুমি যদি আগে করে ফেলো, তারপরে অ্যাজিটিভ নতুন আলোচনায় চলে যাব, পার্টস অফ স্পিচের ব্যবহার আর অ্যাজিটিভের ব্যবহারে চলে যাব, আর এগুলো একটু ঘরে প্র্যাকটিস করে নিবে। তারপর আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে বা আমার আইডিতে একটু কমেন্ট করে জানাবে, এবং আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, তাহলে আমার একটা ভালো লাগা কাজ করবে, এবং চেষ্টা করব তোমাদের এই পুরো ক্লিপস টোফেলটা সমাধান করে দেওয়ার জন্য। এরপরে আমি হয়তো ব্যালেন্সটাও সমাধান করে দিব, যাদের আর্থিক মানে সমস্যা আছে তারা আশা করি এই ক্লাসগুলোতে উপকৃত হবে। শুধু ক্লিপস টোফেলের ক্লাস করার জন্য অনেকে কিন্তু 3000 4000 টাকা ব্যয় করে আর কি, ঠিক আছে। সেদিক দিয়ে আশা করি তোমাদের তোমরা উপকৃত হবে। তোমরা তাহলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা, এই কামনা করছি। আমার জন্য দোয়া